আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাউদ আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজ এডুকেশনে। হাজির হলাম তোমাদের সামনে অধ্যায় 3-এ টাইপ 8-এর যতগুলো এমসিকিউ প্রশ্ন আছে সবগুলো এমসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে। দেরি করে শুরু করে ফেলি আমাদের প্রথম প্রশ্নটা দিয়ে। দেখো, এখানে আমাদের প্রথম প্রশ্নটা বলা হয়েছে যে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ এবিসি, যেখানে বিসি ইজ ইকুয়ালস টু পি, সি ইজ ইকুয়ালস টু কিউ এবং এবি ইজ ইকুয়ালস টু আর। আর বলা হয়েছে পি স্কোয়ার, মানে পি বাহুটাকে বর্গ করলে বাকি দুইটা বাহুর বর্গের সমষ্টি থেকে কি হচ্ছে, বড় হচ্ছে। তো এই যে বড়র যে হওয়া যে ব্যাপারটা, এটা শুধুমাত্র স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রেই হয়। তার মানে এখানে অবশ্যই একটা স্থূলকোণী ত্রিভুজ নিয়ে আমাদের কিছু না কিছু একটা করাই লাগবে। ঠিক আছে, তাহলে একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকি। স্থূলকোণ মানে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি থেকে বড়, তাহলে এটা হলো আমার স্থূলকোণ। আর এই যেহেতু পি স্কোয়ারটা বড়, তার মানে অবশ্যই স্থূলকোণের বিপরীত বাহুটাই হচ্ছে পি। কারণ আমরা জানি স্থূলকোণের বিপরীত বাহুকে বর্গ করলে, স্থূলকোণের বিপরীত বাহুকে বর্গ করলে তোমার যে বাকি দুইটা বাহু থাকে, ধরো এটা হচ্ছে আমি আর বাহু ধরলাম, এটা হলো আমার কিউ বাহু, বা তাহলে কি হয়, বাকি দুইটা বাহুর বর্গের সমষ্টি থেকে এই যে স্থূলকোণের বিপরীত বাহুর বর্গটা বড় হয়, সবসময় বড় হয়। এটাই হচ্ছে নিয়ম। তাহলে এখানে যেহেতু এই কন্ডিশনটাই বলছে, তার মানে আমার স্থূলকোণ নেই বলছে। তাহলে এটা যদি পি হয় তাহলে এটা হবে কি বলতো, আচ্ছা বিসিটা হচ্ছে আমার পি, তাহলে এখানে এটা হবে বি, এটা হবে সি, আর এটা হবে কি বলতো এ। ঠিক আছে, আচ্ছা তাহলে সেক্ষেত্রে এখন হচ্ছে, তার মানে আমি এখন কি পেলাম বলতো, আমার হচ্ছে এ কোণের বিপরীত বাহু আমি কি পাচ্ছি বলতো, পি। এ কোণের বিপরীত বাহু পি, এই অনুযায়ী সাজালে। তাহলে এ কোণের বিপরীত বাহু যেহেতু পি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এইটাই কি সেই স্থূল কোণটা না, তাই তো? এই যে স্থূলকোণ, তাহলে সেই ক্ষেত্রে এ আর যাই হোক, তোমার স্থূলকোণ ব্যতীত অন্য কোনো কিছু তার হবে না। ঠিক আছে, স্থূলকোণই কিন্তু হবে। ওকে, তার মানে আমার যেখানে আমি দেখবো স্থূলকোণ, সেটাই হচ্ছে আমার এই যে এখানে আছে, তাহলে এ হচ্ছে আমার স্থূলকোণ, এটাই হলো আমার উত্তর। ঠিক আছে, আচ্ছা এখন এইটা আমরা যদি ভালোভাবে বুঝে থাকি, তাহলে আমাদের 149 নাম্বারটাও সেম। কেমনভাবে সেম? এখানে স্থূলকোণ বলেছিল, আর এখানে কি বলতেছে বলতো, সূক্ষ্মকোণ বলতেছে। তাহলে স্থূলকোণ আর সূক্ষ্মকোণের ব্যাপারটা একই রকম, শুধুমাত্র কি হয়, এটা আর বড় হবে না, এটা তখন কি হয়ে যাবে বলো, ছোট হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু সূক্ষ্মকোণী ত্রিভুজের কথা বলা হচ্ছে, তাহলে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকি। তাহলে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ তাহলে কি হবে বলতো, এটা ত্রিভুজ এ বি সি, যার বি কোণটা সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি বলতো, এসি। তাহলে এসিকে বর্গ করলে বাকি যেই দুইটা বাহু থাকে তাদের সমষ্টি, এটা অবশ্যই কি হবে বলতো, ছোট হবে, সূক্ষ্মকোণের জন্য ছোট। তাহলে এই কন্ডিশনটা ফিল আপ করতেছে কে, এই যে ক নাম্বারটা। ঠিক আছে, তাহলে ক নাম্বার হবে আমাদের অ্যান্সার। আর এই ক নাম্বারটা যদি বুঝে থাকো, তাহলে কিন্তু 150 নাম্বারটা সেমই, একদম সেম, জাস্ট হচ্ছে কোণ বি সূক্ষ্মকোণ হলে নিচের কোণটি সঠিক। ওকে, তাহলে এই যে ক নাম্বারটাও একই। আচ্ছা, এটা যদি আমরা বুঝতে পারতেছি, তাহলে সেক্ষেত্রে আমরা এটার উপর ভিত্তি করে 151 নাম্বারটাও দেখি। এখানে বলছে পি আর কিউ সূক্ষ্মকোণ হলে, পি আর কিউ, তার মানে ত্রিভুজ আছে পি আর কিউ, পি আর আর হচ্ছে কিউ। তাহলে পি আর কিউ মানে আর কোণটা যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে যে, মানে সূক্ষ্মকোণের বর্গটা, সূক্ষ্মকোণের বর্গ, তার মানে যে পি কিউ স্কোয়ার, তাহলে এটা হবে কি বলতো, এটা অবশ্যই ছোট হবে কার থেকে, বাকি যেই বাহুটা আছে সেটার বর্গ থেকে। তাহলে বাকি বাহু কোনটা বলতো, এই যে তোমার হচ্ছে পি আর, তাহলে পি আর স্কোয়ার। ওকে, আচ্ছা এরপরে বলছে যদি স্থূলকোণ হয়, তাহলে সূক্ষ্মকোণ হলে যদি ছোট হয়, সূক্ষ্মকোণের বিপরীত বাহু, তাহলে স্থূলকোণ হলে স্থূলকোণের বিপরীত বাহুটা বড়ই হবে। ঠিক আছে, সূক্ষ্মকোণের ক্ষেত্রে তোমার হচ্ছে কি হয় বলতো, ছোট হবে, আর স্থূলকোণের ক্ষেত্রে এটা বড়ই হবে। ঠিক আছে, এখন বলছে যে সমকোণ হলে, সমকোণ হলেও সেম। এই যে দেখো সমকোণ, তাহলে সমকোণটা দেখো তো, সমকোণ এই যে দেখো, এখানে বলছে তোমার হচ্ছে আর পি আর কিউ, মানে আরটা যদি সমকোণ হয়, এই যে তোমার হচ্ছে আর 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 হচ্ছে, তাহলে এটা হবে অবশ্যই পি আর এটা হবে কিউ। ঠিক আছে, তাহলে সমকোণের বিপরীত বাহুটা হলো অতিভুজ, আর এটা সব থেকে বড় বাহু হচ্ছে এখানকার পি কিউ বাহু হলো সব থেকে বড়, পি কিউ হলো সব থেকে বড়। ঠিক আছে, তাহলে এই বড়টাকে যদি বর্গ করো, তাহলে বাকি দুইটা বাহু থেকে অবশ্যই কি বড় আসবে না এটা, কারণ কোণ যত বড় বিপরীত বাহু তত কি হয়, বড় হয়। দেখো এখানে তোমার হচ্ছে এই যে কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে বিপরীত বাহুটাও দেখো কত বড়, কিন্তু কোণ আস্তে আস্তে ছোট করো, দেখো বিপরীত বাহুও ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সমকোণী ত্রিভুজের সব থেকে বড় কোণ যেহেতু তোমার হচ্ছে এই সমকোণটা, মানে এই সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রিটা, তাহলে বাকি দুইটা বাহু কি অবশ্যই ছোট হবে। ঠিক আছে, তাহলে সব থেকে বড় কোণটা কি হচ্ছে 90 ডিগ্রি, সেই জন্য সব থেকে বড় বাহুটাই কি বলতো 90 ডিগ্রি বিপরীত বাহু, এই অতিভুজ,
এই অতিভুজ পি কিউ, তাহলে এটাকে বর্গ করলে অবশ্যই কি হচ্ছে বলতো, এই বাকি বাহু থেকে বড়ই হচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমাদের এইটা কি 3টা কন্ডিশনই ফিল আপ করলো, তাহলে সেক্ষেত্রে ঘ নাম্বার হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে, আশা করি বন্ধুরা এই 4টা তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখি আমাদের পরবর্তী অঙ্কগুলো। ওকে বন্ধুরা, তাহলে চলে আসলাম আমাদের পরবর্তী অঙ্কগুলোতে। দেখো আমাদের পরবর্তী অঙ্কে যেগুলো বলেছে যে 152 নম্বরে এখানে তোমার হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এবং সমকোণী ত্রিভুজের সমকোণের যে তোমার হচ্ছে শীর্ষবিন্দুটা আছে সেইখান থেকে অঙ্কিত একটা লম্ব আঁকা হয়েছে তোমার অতিভুজের উপরে। ঠিক আছে, তো এরকম অতিভুজের উপরে যদি তোমার হচ্ছে এই যে সমকোণের যে তোমার শীর্ষবিন্দু এইখান থেকে যেই যদি কোনো একটা লম্ব আঁকা হয়, তাহলে সেক্ষেত্রে এই যে লম্বটা ইজ ইকুয়ালস টু এই লম্বটা, ঠিক আছে, যদি এরকম সমকোণের দেখো শীর্ষ থেকে এই যে অতিভুজের উপরে যদি লম্ব আঁকা হয়, তাহলে সেক্ষেত্রে এই লম্ব তোমার হচ্ছে এই এল কে স্কোয়ার ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার এই যেই অতিভুজের উপরে পড়ছে, মানে অতিভুজের উপরে এই অতিভুজটা যেই দুইটা ভাগে ভাগ হয়েছে এই দুইটার গুণফল। তার মানে হচ্ছে কি, কোন দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে এম কে আর একটা হচ্ছে কি বলতো এখানকার কে এন, এদের গুণফলের সমান হবে এই যে তোমার লম্ব বর্গটা। ওকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে এখানে জানতেই চাইছে হচ্ছে এল কে এর মান কত। তাহলে সেক্ষেত্রে আমরা দেখি তোমার হচ্ছে এটাকে যদি আমরা গুণ করি, তাহলে এম কে কত 9 আর এখানে কত বলতো 4, তাহলে 4 নং কত হয় 36, ঠিক আছে, তাহলে 36। আর এখানে যদি আমি এল কে এর মান চাই, তাহলে সেক্ষেত্রে এখানে এল কে স্কোয়ার এর পাশে চলে রুট স্কোয়ার, যখন সাইড চেঞ্জ করবে তখন রুট হয়ে যাবে, তখন এটা কত হয়ে যাবে বলতো 6 হয়ে যাবে। তাহলে এল কে এর মান কত হচ্ছে 6, তাহলে 6 তোমার হচ্ছে সেন্টিমিটার যেখানে আছে সেটাই হবে আমাদের উত্তর। তাহলে এই যে 6 সেন্টিমিটার এটা। ওকে, কি বললাম তোমার হচ্ছে যে সমকোণের যে শীর্ষ থেকে, ঠিক আছে, শীর্ষ থেকে যে অঙ্কিত যে লম্ব অতিভুজের উপরে সেই লম্ব স্কোয়ার ইজ ইকুয়ালস টু যে দুইটা ভাগে ভাগ করছে তাদের গুণফল। আচ্ছা, আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে এখন আমরা যেতে পারি আমাদের পরবর্তী অঙ্কটাতে। এখানে দেখো তোমার হচ্ছে একটা লক্ষণীয় বিষয় এখানে বলছে, দেখো এখানে পুরাপুরি দেখো একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের মধ্যে দুইটা সমকোণী ত্রিভুজ আবার আছে, দুইটা না তোমার হচ্ছে এখানে মোট 4টা আসলে সমকোণী ত্রিভুজ আছে। আর দেখো একটা লম্ব, এই যে দেখো এই লম্বটাকে কি একে অপরকে ছেদ করছে। একটা ত্রিভুজের মধ্যে মোট হচ্ছে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে 4টা, ঠিক আছে, আবার এদের লম্বগুলো একে অপরকে ছেদ করছে। তো এই লম্বগুলো যদি একে অপরকে ছেদ করে থাকে, তাহলে সেক্ষেত্রে এইখানে দেখো তোমার হচ্ছে ব্যাপারটা গিয়ে দাঁড়াবে কি জানো, এটার জন্য একটা স্পেশাল সূত্র আছে, সেটা হচ্ছে কি, দেখো এই যে তোমার এদের যে ভূমিটা, মানে যেইটার উপরে লম্ব, যেরকম পিএস লম্ব কার উপরে বলো তো, এই যে কিউআর এর উপরে। ওকে, তাহলে এইখান থেকে আমরা একটা তোমার হচ্ছে সূত্র গঠন করতে পারি, সেটা কি জানো, যে তোমার এই যে কিউ আর আর, মানে যাদের উপর লম্ব, এই যে কিউ আর আর, তাহলে কিউ আর ইনটু তোমার হচ্ছে এই যতটুকু অংশে তোমার হচ্ছে বিভক্ত হয়েছে এই এস আর, ঠিক আছে, দেখতে পাচ্ছ তো এস আর অংশে কিন্তু এটা বিভক্ত হয়েছে, একটু ছোট লাগতেছে বাট হচ্ছে তোমরা যদি একটু জুম করে দেখো, এই দেখো এখানকার এস আর অংশটুকু এস আর। ওকে, তাহলে কিউ আর ইন্টু এস আর ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি, দেখো তো এখানে আরেকটা লম্ব না, এই যে দেখো তো কিউটি লম্ব হচ্ছে কার উপরে বলো তো, পি আর, তাহলে পি আর, তাহলে যার উপরে লম্ব সেইটার পুরাটা নিব, মানে হচ্ছে কি বলতো পি আর, এই যে এখানকার পি আর, আর হচ্ছে যে অংশের উপরে তোমার হচ্ছে লম্বটা হয়েছে, কোন অংশের উপরে দেখো তো, এইখানে যেহেতু এই এতটুকু অংশ নিয়েছিলাম, তাহলে এখানে কি যে টি আর হবে, টি আর, ঠিক আছে, এই এতটুকু অংশ টি আর, এদের গুণফল অবশ্যই কি হবে, সমান হবে, ঠিক আছে, এদের গুণফলটা এই পাশ এবং এই পাশ সবসময় কি হয়, সমান হয়। তাহলে এইটার উপর ভিত্তি করে আমরা কিন্তু এই ফর্মেশনে আসতে পারি আর এই সূত্রটায় তোমার হচ্ছে এখানে প্রয়োগ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটা একটু তোমার হচ্ছে, তাহলে এখানে দেখো তো কি কি মান দেওয়া আছে, দেখো কিউ আর এর মান দেওয়া আছে কত 25, ঠিক আছে, এই সূত্রটা কিন্তু মনে রাখবে অবশ্যই, লম্বগুলা যে কোনটা কার উপর লম্ব সেটাও খেয়াল রাখবে। ওকে, আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে এস আর কত 6, তারপর বলছে হচ্ছে কত পি আর এর মান চাইছে, তাহলে পি আর এভাবেই থাক, তারপরে কত টি আর, তাহলে টি আর কত বলছে, টি আর বলে দিচ্ছে তো, টি আর 5 বলে দিচ্ছে 5, তাহলে এই 5টা এখানে কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 25 গুণ 6 নিচে হচ্ছে 5, এখানে হলো পি আর, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে 5 হচ্ছে 5 6 কত বলতো 30, তাহলে পি আর, তাহলে এখানে কত হচ্ছে 30 হচ্ছে, তাহলে
তাহলে পি আর এর মান কত হচ্ছে 30, তাহলে যেখানে আমাদের উত্তর আছে 30 সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, এই যে 30। এই সূত্রটা কিন্তু একটু মনে রাখো, ঠিক আছে, না হলে কিন্তু এই ম্যাথটা করা যাবে না। ওকে, আচ্ছা এরপরে দেখি, এখানে আমাদের বলা হয়েছে ABCD বৃত্তস্থ সামান্তরিক। বৃত্তস্থ সামান্তরিক মানে সেটা একটা আয়তই, কারণ পৃথিবীতে আমরা যতগুলো চতুর্ভুজ দেখি মানে দিন শেষে ওটা কিন্তু এক প্রকার সামান্তরিকই, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়, বর্গেরও বিপরীত বাহু সমান ও সমান্তরাল, রম্বেরও বিপরীত বাহু সমান ও সমান্তরাল, আবার কি বলতো আয়তক্ষেত্রেরও বিপরীত বাহু সমান ও সমান্তরাল, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে যদি কখনো এরকম চতুর্ভুজের মধ্যে একটা বৃত্তের মধ্যে যদি কোনো সামান্তরিক থাকে, তাহলে সেটা অবশ্যই সেই সামান্তরিকটা কি হবে বলতো, আয়তাকৃতির। এই যে দেখো, এইভাবে হওয়া আসলে সম্ভব না, এরকমই যাবে। ওকে, আচ্ছা এটারও তোমার অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে, এই যে দেখো কেন্দ্র দিয়ে। তো এইটার জন্য আমরা হচ্ছে একটা সূত্র জানি, সেটা হচ্ছে দেখো এখানে যদি তোমার হচ্ছে দেখো এ, তোমার হচ্ছে বি, তারপরে তোমার হচ্ছে সি ডি। তো বন্ধুরা এখান থেকে আমি যে সূত্রটা পাই সেটা হচ্ছে কি বলতো, এই যে দেখি আমাদের হচ্ছে দেখো এখানে এই যে দুইটা বাহু আছে, যে এ বি বাহু আর হচ্ছে যে বিসি বাহু। ওকে, তাহলে এ বি বাহুকে স্কোয়ার করব, তারপরে দেখো আরেকটা বাহু হচ্ছে কি বিসি বাহু, ঠিক আছে, এই বিসি বাহুকেও স্কোয়ার করব, স্কোয়ার করে তোমার হচ্ছে মানে বর্গ করে এদের যোগ করব। যোগ করে যদি আমি এটাকে আমি যদি 2 দিয়ে গুণ করি, ঠিক আছে, 2 দিয়ে গুণ করি, তাহলে এইটা না এদের এই কর্ণদ্বয়ের বর্গের সমষ্টির সমান হবে। কি বললাম, এই যে যেই দুইটা বাহু পেলাম আমি, যেখানে দেখো এই বাহুটা এবং এই বাহুটা, ঠিক আছে, মানে যেটা হলো তোমার অসমান্তরাল বাহু যেগুলো, এই যে এ বি আর হচ্ছে বিসি, যদি দেখো এখানকার বিসি আর এইটা কিন্তু একই, দেখো বিসি এডি একই, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু এই যে এখানে বিসি স্কোয়ার না দিয়ে এডি স্কোয়ার দিতে পারি, ঠিক আছে, একই, তাহলে ধরো এডি স্কোয়ার দিলাম। ওকে, তাহলে এদের তোমার হচ্ছে বর্গের সমষ্টিকে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে কি হবে বলতো, এই যে কর্ণ, এদের যে কর্ণগুলো আছে, একটা কর্ণ হচ্ছে কি বলতো এ সি, তাহলে এসি কর্ণ প্লাস হচ্ছে তোমার বিডি কর্ণের বর্গের সমষ্টির সমান হবে, বিডি কর্ণের বর্গের সমষ্টির সমান, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের হচ্ছে দেখি তো কি মান চাইছে, মান চেয়েছে হচ্ছে যে বিডি এর মান কত, তার মানে বিডিটা বের করতে হবে, বিডি। আচ্ছা কর্ণ কিন্তু এখানে সমানই হয়, আয়তের ক্ষেত্রে কর্ণগুলো কি সমান না, তাহলে সেক্ষেত্রে এই এসি স্কোয়ার যা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে তোমার হচ্ছে কি বিডি স্কোয়ার একই, কারণ কর্ণ দুটো সমান, তাহলে এসি এর জায়গায় তুমি বিডি লিখতে পারো, তাহলে এখানে হয়ে যাবে কি বলতো বিডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার মানে কত 2BD স্কোয়ার, ঠিক আছে, 2BD স্কোয়ার, তাহলে 2BD স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এই যে দেখি 2BD স্কোয়ার ইজ ইকুয়ালস টু এখানকার 2 ইন্টু AB স্কোয়ার প্লাস AD স্কোয়ার, যেটার মান বলেই দিছে AB স্কোয়ার আর AD স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত বলতো 80, তাহলে 80 দিয়ে দিই একবারে, 2 ইন্টু 80, তাহলে 2 দুই পাশ থেকে বাদ, তাহলে কি BD স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি হবে বলতো 80, তাহলে স্কোয়ার যখন সাইড চেঞ্জ করবে তখন বিডি ইজ ইকুয়ালস টু কী হবে তো √80, ঠিক আছে, তাহলে √80 হলো, এখন হচ্ছে আমরা √80কে তাহলে হচ্ছে একবারে ক্যালকুলেটারে দিলেই আমাদের রুট কেটে ভেঙে দেখাই দিবে, হ্যাঁ একবারে তোমার 4√5, ঠিক আছে, 4√5, 500 লং আসি সেখান থেকে, তাহলে এটা কত আসবে 4√5, ঠিক আছে। আর যদি তোমার ক্যালকুলেটর দিয়ে না ভেঙে দেখতে চাও, তাহলে সেক্ষেত্রে দেখো 80কে এইভাবে লেখা যায় না, তোমার হচ্ছে এখানে লেখা যাবে তোমার ধরো 16 ইন্টু 5, 500 লং তোমার হচ্ছে কি হয় 80। ওকে, তাহলে এখান থেকে মানে আমরা 80 তো একটা পূর্ণবর্গ সংখ্যা না, বাট এদের মধ্যে থেকে আমি একটা পূর্ণবর্গ সংখ্যা বের করে নিব। পূর্ণবর্গ সংখ্যা বলতে যে সকল সংখ্যা অপর একটা সংখ্যার বর্গ, যেমন 16 হচ্ছে কি 4-এর বর্গ, তো সেক্ষেত্রে 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, তো নিলে লাভ কি হবে, যখন রুট কি গাছের ছায়া সবার উপর পড়ে, তাহলে রুট যখন 16-এর উপর পড়বে তখন হয়ে যাবে কি বলতো 4, যখন 5-এর উপর পড়বে তখন কি √5, তাহলে 4√5। আচ্ছা এমসিকিউর জন্য এটা ক্যালকুলেটর করাই বেটার হবে, তাহলে 4√5 যেখানে আছে সেটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত সমাধান, তাহলে 4√5 হচ্ছে যে ঘ নাম্বারে আছে, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন আমরা যেতে পারি আমাদের পরবর্তী অঙ্কটাতে। এখানে বলছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে ওই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ কত। পরিবৃত্ত মানেই হচ্ছে কি ত্রিভুজটা অবশ্যই আছে কি একটা বৃত্তের মধ্যে, ত্রিভুজ আছে একটি বৃত্তের মধ্যে,
ঠিক আছে, এটা কত ছিল 30। আচ্ছা, তাহলে ত্রিভুজটা আছে হচ্ছে কি বলতো, একটা বৃত্তের মধ্যে এর পরিবৃত্তের ব্যাসার্ধ জানতে চেয়েছে। পরিবৃত্তের ব্যাসার্ধ আমরা জানি, পরিবৃত্তের ব্যাসার্ধ না ব্যাস, পরিবৃত্তের ব্যাস মানে কি 2r। ওকে, তো আমরা জানি যেহেতু সমবাহু ত্রিভুজ বলছে, তাহলে সমবাহু ত্রিভুজের যদি তোমার হচ্ছে দৈর্ঘ্য হয়ে যায়, মানে একটা বাহু দৈর্ঘ্য যদি হয় 9, সমবাহু ত্রিভুজের একটা এই দেখো বাহু যদি হয় হচ্ছে তোমার 9, তাহলে এই বাহুকে যদি আমরা তোমার √3 দিয়ে ভাগ দেই, মনে রাখবে কিন্তু বাহুকে √3 দিয়ে ভাগ দিলে আমরা একবারে সরাসরি এই পরিবৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব। বাহুকে √3 দিয়ে ভাগ দিলে কি পাচ্ছি বলতো, পরিবৃত্তের ব্যাসার্ধ পাচ্ছি, আর এই ব্যাসার্ধকে দ্বিগুণ করলে কি হয়ে যাবে, ব্যাস হয়ে যাবে। ওকে, তাহলে সেক্ষেত্রে এটা কত আসে, আচ্ছা 9√3, এটা একবারে ভাগ করেও লেখা যায় কিন্তু সুন্দর করে, 9 ভাগ √3, ঠিক আছে, তাহলে 3√3, তাহলে 3√3, ঠিক আছে। তাহলে এটা হলো পরিবৃত্তের ব্যাসার্ধ, কিন্তু আমার কাছে জানতে চেয়েছে পরিবৃত্তের ব্যাস, তাহলে কি 2 গুণ 3√3, 3 দুগুণা কত বলো তো 6, তাহলে 6√3 যেখানে আছে সেটাই হবে আমার কাঙ্ক্ষিত উত্তর। 6√3 আসলে এটার মধ্যে ঢেকে গেছে, এই যে গ নাম্বার, তাহলে গ নাম্বারটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান হয়ে যাবে। আশা করি বন্ধুরা এটা বুঝতে পেরেছো, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেতে পারি আমাদের পরবর্তী অঙ্কগুলোতে। ওকে বন্ধুরা, তাহলে আমাদের পরবর্তী কোশ্চেনটা যেটা বলেছে, যেখানে বলেছে ত্রিভুজ ABCA BC স্কয়ার, যেখানে গ্রেটার দেন সাইন দেখবো সেখানে একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকবো। আগে চোখ কান বন্ধ করে আগে একটা স্থূলকোণী ত্রিভুজ। এবার বলছে যে তাহলে স্থূলকোণের বিপরীত বাহু হবে কি বলতো, BC। তাহলে স্থূলকোণের বিপরীত বাহু যেহেতু হচ্ছে BC, এটা ভালো কলম নেই। আচ্ছা, তাহলে স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে BC, আর হচ্ছে তাহলে এটা অবশ্যই হবে A কোণ, কারণ আমরা জানি যে স্থূলকোণের বিপরীত বাহুকে যদি তুমি বর্গ করো তাহলে সেই ক্ষেত্রে এইটা অবশ্যই বড় হবে বাকি দুইটা বাহুর বর্গের সমষ্টি অপেক্ষা, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই কি স্থূলকোণ নেই বলছে। আচ্ছা, তাহলে সেটা যদি হয়ে থাকে তাহলে কি বলতো, স্থূলকোণের বিপরীত বাহু যদি BC হয় তাহলে A অবশ্যই স্থূলকোণ, তাহলে 1 নাম্বারটা ঠিক। তারপরে বলছে বি সমকোণ, না সমকোণ হলে তো আরে বড় ছোট হওয়ার কিছু নাই, সমকোণ হলে তো ওই যে অতিভুজ স্কয়ার ইজুকালস টু, মানে তখন ইজুকালস টু হবে, ঠিক আছে, তখন বড় ছোট হওয়ার হবে না। আচ্ছা, এরপরে আমাদের বলছে হচ্ছে সিটা কি সূক্ষ্মকোণ, অবশ্যই সূক্ষ্মকোণ। একটা যদি স্থূলকোণ হয়, কোন ত্রিভুজের একটা যদি হয়, একটা কোণ যদি হয় স্থূলকোণ, বাকি দুটো অবশ্যই সূক্ষ্মকোণ। ইভেন কি যদি সমকোণও হয় তাও বাকি দুটো কি হবে, সূক্ষ্মকোণ, ঠিক আছে। কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত বলতো, 180 ডিগ্রি। ওকে, তাহলে 180 ডিগ্রি, তার মানে এটা যদি একা যদি হয় 120, তাহলে বাকি দুইটা মিলে হতে হবে ধরো 60, ঠিক আছে, তাহলে 30-30-60 হবে এরকম। ওকে, তার মানে আমাদের এখানে 3 নাম্বারটাও ঠিক, তাহলে 1 ও 3 যেখানে আছে সেটাই হবে আমার উত্তর। এই যে এই খ নাম্বারটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এর পরবর্তী অঙ্ক যেটা বলেছে দেখি, এখানেও দেখো বড় দেওয়া আছে, ঠিক আছে, তার মানে বড় মানেই যেখানে বড় দেখবো গ্রেটার দেন সাইন দেখবো, এই যে গ্রেটার দেন বড় সাইন দেখবো, সেটাই হবে কি বলতো, অবশ্যই স্থূলকোণ। তাহলে স্থূলকোণের বিপরীত বাহু কি হবে বলতো, EF। স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে EF, আর তাহলে এটা হবে কি বলতো, D। তাহলে EF স্কয়ার ইজুকালস টু না, অবশ্যই বড় হবে বাকি যে দুইটা বাহু আছে সেই দুইটা বাহুর বর্গের সমষ্টি অপেক্ষা, তাহলে সেটাই তো বলা হয়েছে। তাহলে এখানে D হচ্ছে কি স্থূলকোণ, অবশ্যই D স্থূলকোণ, প্রথমে তো বোঝা যাচ্ছে যে D হচ্ছে স্থূলকোণ, ঠিক আছে। তাহলে 1 নাম্বারটা ঠিক আছে। বলছে ই সমকোণ, সমকোণ হলে তো সমান হওয়ার কথা ছিল, যেটা হয় নাই। তাহলে F হচ্ছে সূক্ষ্মকোণ, অবশ্যই সূক্ষ্মকোণ হবে আগেরটার মতনই, তাহলে এই খ নাম্বার হচ্ছে আমাদের উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখি আমাদের পরবর্তী অঙ্কটা, দেখি আমাদের পরবর্তী অঙ্ক এখানে কি বলেছে। আচ্ছা, এখানেও গ্রেটার দেন সাইন দেওয়া আছে, তাহলে গ্রেটার দেন সাইন যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই একটা স্থূলকোণ আঁকবো। PQ হচ্ছে বলছে বড়, তাহলে এটা হলো সেই PQ, আর এটা হলো সেই স্থূলকোণ, আর এটা অবশ্যই R হবে। তাহলে PRQ, এই যে PRQ স্থূলকোণ, অবশ্যই স্থূলকোণ, সমকোণ হওয়ার সুযোগ নাই, কারণ তোমার হচ্ছে সমান সমান কিছু নেই, বড় ছোট আছে। আর PQR মানে যে এই কোণটা, তাহলে এই কোণটা অবশ্যই কি হবে বলো তো, সূক্ষ্মকোণই হবে। তাহলে 1 ও 3 কোথায় আছে, এটাও খতেই আছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা হলো তোমার হচ্ছে মনে রেখো যে মাঝখানেরটা, যে মাঝখানেরটা কি হয়, কোণের মান না, তাহলে PQR মানে কিউ কোণ বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের দেখি তো খুব চেনা পরিচিত একটা তোমার হচ্ছে, ওহো, ব্রহ্মগুপ্ত, ঠিক আছে, ব্রহ্মগুপ্তের উপপাদ্য যারা জানে তারা হচ্ছে এটা কিন্তু খুব সুন্দরভাবে পারবে। আর যারা ব্রহ্মগুপ্তের যে উপপাদ্যটা আমরা জানি না যারা, তাদের জন্য কিন্তু একটু কষ্ট হয়ে যাবে। তো সেখানে আমাদের কিন্তু অবশ্যই এই উপপাদ্যটা সম্পর্কে জানতেই হবে, এটা যদি পারতে হয়। তাহলে দেখি এখানে আমাদের কি বলছে, যে এসি কোনটা ঠিক হবে, ঠিক আছে। তাহলে এসি
এই কই গেল, এই যে এসি, ঠিক আছে, এটা হলো কর্ণ, তারপরে কি বলতো বিডি হলো কর্ণ, তাহলে এই কর্ণ ইজ ইকুয়ালস টু কি হবে বলতো তোমার এই যে এ বি মানে হচ্ছে একটা বাহু ইনটু সিডি প্লাস এডি, সিডি আর এডি কোনটা তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ যে সিডি আর হচ্ছে এডি, যে সিডি আর এডি, তার মানে এক নাম্বারটা কিন্তু ঠিক আছে, ঠিক আছে, এক নাম্বারটা হবে। ওকে, এটার ক্ষেত্রে এক নাম্বারটা হবে। এখন দেখি দুই নাম্বারটা হবে কিনা। আচ্ছা, দুই নাম্বারটা সমান হওয়ার কথা, দেখো এ এফ এটাই তো মানে ধরো প্রমাণের মেয়ে নিয়েছিল যে তোমার হচ্ছে এই এ এফ আর হচ্ছে কি বলতো এই এফ ডি, এফ আর এফ ডি, ঠিক আছে, ওই যে তোমার হচ্ছে বাহুকে বর্ধিত করলে, হ্যাঁ, এটা সমান ভাগে ভাগ করে কিনা, তো সমান ভাগে কি ভাগ করে, ঠিক আছে, এই যে এইটার লম্বটাকে কি বলতো বর্ধিত করলে, হ্যাঁ, ব্রহ্মগুপ্তের উপপাদ্য যারা করেছো তারা কিন্তু জানো যে এটাকে বর্ধিত করলে তোমার হচ্ছে এইখানে বিপরীত বাহুকে কি সমান ভাগে ভাগ করে, তার মানে কি এ এফ ইজ ইকুয়ালস টু আসলে এফ ডি হওয়ার কথা, কিন্তু এখানে দেওয়া নাই, তার মানে দুই নাম্বারটা আসলে হচ্ছে না, তাহলে 1 আর 3 আমাদের উত্তর, তাহলে 1 ও 3 কোথায় আছে, এই যে খ নম্বরে, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হয়ে যাবে। ওকে, দেখি আমাদের পরবর্তী অঙ্কগুলো। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলে আসলাম আমরা আমাদের পরবর্তী অঙ্কটাতে দাঁড়িয়ে, দেখি আমাদের পরবর্তী অঙ্ক 160 নম্বর অঙ্কে যেটা বলেছে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুব মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করব। এখানে হচ্ছে আমাদের দেখো প্রথমেই যেখানে আমি দেখতে পাবো যে তোমার হচ্ছে একটা ত্রিভুজ আছে, যাদের মধ্যে তোমার হচ্ছে মোট 4টা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। 4টা কেন, কারণ এই পাশে একটা আর এখানে একটা, ঠিক আছে, তাহলে এরকম করে কিন্তু মোট 4টা করে তোমার হচ্ছে কি হচ্ছে বলতো সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে এবং এদের দেখবা যে লম্বগুলা, তাহলে যেখানে সমকোণী ত্রিভুজ আছে সেখানে লম্ব আসে, এই লম্বগুলো যদি একে অপরকে ছেদ করে, দেখো পরস্পরকে যদি ছেদ করে, তাহলে সেক্ষেত্রে এখানে হচ্ছে আমরা লিখতে পারি যে তোমার দেখো কে কার উপর আগে ছেদ করছে, মানে কে কার উপর লম্ব আগে সেটা দেখে নেই। যেমন এম কিউ হচ্ছে কিসের উপর লম্ব, এল এন এর উপর লম্ব, এই যে এল এন এর উপর লম্ব এম কিউ, তাহলে প্রথমে লিখবো কি এম কিউ লম্ব হচ্ছে কার উপরে বলতো এল এন এর উপরে, তাহলে এল এন এটার উপরে লম্ব, ঠিক আছে। এবং আরেকটা হচ্ছে লম্ব আছে কি বলতো, এই যে এখানকার এল পি কার উপরে লম্ব, এম এন এর উপরে লম্ব, তাহলে এল পি লম্ব হচ্ছে এম এন। তাহলে আর এই লম্বদ্বয় পরস্পরকে কি করছে বলতো ছেদ করছে, তাহলে পরস্পরকে যদি ছেদ করে তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে একটা সূত্রে পৌঁছাতে পারি, সেটা হচ্ছে যাদের উপরে এরা লম্ব, যেমন তোমার হচ্ছে এম কিউ এল এন এর উপরে লম্ব, তাহলে প্রথমে আমি এল এনটা নিব, এটার সাথে আমি গুণ করব এই এল এন এরই তোমার হচ্ছে আরো একটা অংশ, ঠিক আছে, মানে যেখানে ছেদ করছে, এখানে যেহেতু ছেদ করছে তাহলে এখানে দেখো দুইটা অংশে ভাগ হইছে না, দুইটা অংশে, একটা হচ্ছে কিউ এন, একটা হচ্ছে কিউ এল, দুইটা অংশে ভাগ হইছে, তাহলে এখান থেকে আমি হচ্ছে নিব এই অংশটুকু নিব, ঠিক আছে, এই অংশটুকু, এই যে এখানকার এই যে কিউ এন অংশটুকু নিব, ঠিক আছে, তাহলে এখানে লিখবো কি বলতো কিউ এন ইন্টু কিউ এন ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে কি হবে বলতো এই যে এলপি কার উপরে লম্ব হয়েছে ভাইয়া, যে দেখো ভাইয়া পুরা এম এন এর উপরে লম্ব, পুরা এম এন এর উপরে লম্ব, তাহলে আগে হচ্ছে এই এম এনটা লিখবো, তারপরে ইনটু তোমার হবে হচ্ছে কি বলতো যে এই যে এখান থেকে কোন অংশটুকু নিব, এই যে দেখো ভাই এইখান থেকে যেহেতু এই অংশটুকু নিছি, তো এইখান থেকে কিন্তু এই অংশ নিলে চলবে না, ঠিক আছে, আমাকে অবশ্যই মিল করে দেখো এই অংশটুকুই নিতে হবে, তাহলে এই অংশটুকু আমরা নিলাম, ঠিক আছে, যেন হচ্ছে যে এই পাশে যেন মিল থাকে। ওকে, তাহলে এখান থেকে কত হলো বলো তো পিএন বা এনপি, আমাদের কিভাবে দেওয়া আছে পিএন দেওয়া আছে, তাহলে পিএন ভাবেই বলি। তো এইখানে দেখো এই সূত্রের জন্য মোটামুটি প্রত্যেকটা মান কিন্তু দেওয়া আছে। দেখো তোমার হচ্ছে এখানে এলএন তুমি জানো কত বলো তো 4, ঠিক আছে, এলএন তুমি জানো 4 জানো, ঠিক আছে, দেখি এখানে এলএন হচ্ছে 4, তাহলে 4 ইন্টু কিউএন ইজ ইকুয়ালস টু, মানে কিউএন আমি জানি না, এমএন আমি জানি, দেখো এমএন বলছে হচ্ছে 6, আর হচ্ছে তোমার পিএন বলে দিচ্ছে 2, তাহলে 6 দুগুণে 12, 4 যদি ওই পাশে গিয়ে ভাগ হয়ে যায় তাহলে 12 ভাগ 4 কত বলো তো 3, কিউএন এর মান কত আসলো বলো তো 3 আসলো, তাহলে কিউএন যদি হয় 3, ঠিক আছে, আর তোমার হচ্ছে এমএন হচ্ছে আমার 6, ওকে, আর এইখানে পুরো এলএনটা বলে দিছে কত, এলএনটা হচ্ছে 4, পুরা এলএন হচ্ছে 4, তাহলে বলো তো এই এল কিউ কি হবে 1, অবশ্যই এল কিউ 1 হবে, কারণ এটা যদি 3 হয় আর পুরোটা মিলে যদি 4 হয় তাহলে এতটুকু হবে 1। এখন কথা হচ্ছে ভাই আমার চাইছে এটা কি, চাইছে হচ্ছে এমএল মানে হচ্ছে এই অংশটুকু চাইছে, এই যে অংশটুকুকে আমি এখন সবুজ করবো, এই যে এইটা চাইছে, এই এমএলটা চাইছে, ঠিক আছে, তাহলে এমএল যেই তোমার হচ্ছে সমকোণী ত্রিভুজের মধ্যে আছে,
ঠিক আছে? সেই সমগ্রী ত্রিভুজের তুমি আসলে এই ভূমি ছাড়া আর কিছুই জানো না, ভূমি ছাড়া, এই ভূমি ওয়ানটা ছাড়া কিছু জানো না। তো কোনোভাবে যদি তুমি হচ্ছে এই মানটা বের করতে পারো যে এম কিউটা, তাহলেই সেক্ষেত্রে তুমি একটা জায়গায় পৌঁছাতে পারবা যে ভাই এম এলটা তাহলে পিথাগোরাসের সূত্রতে চলে আসবে। তাহলে এম কিউ যদি বের করতে হয়, তাহলে এখানে দেখো আরও একটা তোমার হচ্ছে সমকোণী ত্রিভুজ আছে, সেটা হচ্ছে কি, দেখো এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই যে এই পাশে, এটাকে আর একটু কালার চেঞ্জ করে দেখাই। এই দেখো এই পাশে একটা সমকোণী ত্রিভুজ আছে, যার দেখো তুমি ভূমি জানো, যার তুমি অতিভুজ জানো। সমকোণের বিপরীত বাহুই তো অতিভুজ। এই দেখো এটা হলো কি বলতো, অতিভুজ। তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এ ধরো এখানে লিখলাম, ওকে, অতিভুজ স্কোয়ার মানে 6 স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি বলতো, এই যে এখানকার তোমার হচ্ছে ভূমি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি, এই প্লাস কি তোমার হচ্ছে লম্ব স্কোয়ার, এই যে এটাই না লম্ব, এখন তো এটাই তো লম্ব হবে, ঠিক আছে? তাহলে লম্ব কি বলতো, এম কিউ স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে এখানে 6 স্কোয়ার কি করলে কত আসে, 6 বর্গ 36 মাইনাস 3 স্কোয়ার করলে কত হয়, 27। দেখো এটা এই পাশে আসলে মাইনাস হবে না, এই পাশে আসলে কিন্তু মাইনাস হয়ে যাবে, তাহলে কি 27। আর এখানে এম কিউ, যদি স্কোয়ার এই পাশে আসে তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে বলো তো, রুট হয়ে যাবে। তাহলে দেখো এম কিউ এর মানটা কিন্তু আমি পেয়ে গেলাম। এম কিউ কত আসলো ভাইয়া, √27 আসছে, ঠিক আছে? তাহলে √27 যদি এম কিউ আসে, তাহলে সেক্ষেত্রে এখন করণীয় হচ্ছে কি, যে ভাইয়া এম কিউটা যেহেতু চলে আসছে, তাহলে এখন আমি মোটামুটি সব জানি। এইটা জানি হচ্ছে কত বলতো, √27। আর এইখান থেকে এতটুকু জানি কত বলতো, 1 জানি, ঠিক আছে? তাহলে এখন আমার লাগবে কি, এটাই তো তোমার হচ্ছে সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহু কি লাগবে, অতিভুজটা জানা লাগবে। তাহলে অতিভুজ হচ্ছে কি বলতো, এম এল, এম এল। তাহলে এম এল স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব কত, √27 স্কোয়ার প্লাস ভূমি, ভূমি কত, এই যে 1, এই যে লম্ব এটা না, এই যে দেখো এইটা না, এই যে এম কিউটাই হলো লম্ব, দেখতে পাচ্ছ তো না যে এম কিউ হচ্ছে লম্ব আর এটা হলো ভূমি, ঠিক আছে? তাহলে ভূমি হচ্ছে 1 স্কোয়ার করলে কত হয় বলো তো, যে তোমার হচ্ছে রুট, এটাকে নিচে লিখবো নাকি, আচ্ছা বোঝা যাচ্ছে মনে হয় না, এগুলো আমরা বুঝি এগুলো, ঠিক আছে? কত কষ্ট করে তোমার হচ্ছে এমসিকিউ সমাধান করতে হয়, বেঞ্চে লেখা তোমার হচ্ছে কোশ্চেনে চিপায় 1, তাহলে কত আসছে, √28, ঠিক আছে? √28, এটার মান আসছে হচ্ছে √28, এম এল ইজ ইকুয়ালস টু কত, √28, ঠিক আছে? এখানে রুট আর স্কোয়ারে কাটাকাটি, 27, 1 স্কোয়ার করলে 1, তাহলে √28 আসে। আচ্ছা √28 মানে কত, √28 মানে হচ্ছে 2√7, এটা মানে হচ্ছে কত বলতো, 2√7, কত বলতো, 2√7। এই দেখো √28 মানে 2√7, এটাই আসে কিন্তু 2√7 আসে, ঠিক আছে? তাহলে যেখানে 2√7 আছে সেটাই হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর, এই যে এটা, ওকে? আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। এখন যেতে পারি আমাদের পরবর্তী অঙ্কে। এখানে কি বলেছে, এখানে বলে দিয়েছে যে বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণদ্বয়ের আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুর অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। এটা কোন উপপাদ্য, এটা হলো টলেমির উপপাদ্য, মুখস্থ হয়ে গেছে। যারা ব্রহ্মগুপ্ত, টলেমি, ভরকেন্দ্রের যে উপপাদ্য 10, এই তিনটা একদম ঠাডা যাদের মুখস্থ, তারা এগুলো পারে, ঠিক আছে? তারা এটা কিন্তু পারে, ওকে? আচ্ছা, তারপর বলছে একটি ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ববিন্দু, ওই যে উপপাদ্য 10, উপপাদ্য 10 দেখেই একদম দেখেই মনে পড়তেছে, এই যে এরকম করে চিত্রটা থাকে না, ঠিক আছে? এমন যে তোমার হচ্ছে ভরকেন্দ্র, লম্ববিন্দু এবং হচ্ছে কি পরিকেন্দ্র সব হচ্ছে কি বলতো, একই সরল রেখায় থাকে, এটাই তো প্রমাণ করতে হয়, এটাই তো আমাদের প্রমাণ করতে হয়। উপপাদ্য কত বলতো, উপপাদ্য 10, 10 এটাই প্রমাণ করতে হয় ভাইয়া। তাহলে হবে কি বলতো, সরল রেখা। সেম এখানে তাই বলছে, এটাও হবে সরল রেখা, ঠিক আছে? এখানেও তাই বলছে, সরল রেখা। আচ্ছা, এরপর দেখি সমবাহু ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে কি কোণ উৎপন্ন হয়। আচ্ছা, সমকোণী ত্রিভুজ, সমবাহু, সরি সমকোণী না, সমবাহু। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত বলতো, 60 ডিগ্রি, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে এটাকে যদি বৃদ্ধি করো, তাহলে এটা পুরোটা মিলে কত হবে, 180। তাহলে 180 থেকে 60 বাদ দিলে এটা কত হয়, 120, ঠিক আছে? এই যে পুরোটা বহিস্থ কোণ, পুরাটা মিলে কত হবে, 180। 180 থেকে 60 বাদ দিয়ে দাও, মানে এতটুকু অংশ বাদ দিয়ে দাও, তাহলে তুমি পাবা এত, কত বলো তো, 120। তাহলে এর উত্তর হবে 120, ওকে? আশা করি বন্ধুরা এটা বুঝতে পেরেছি আমরা। এখন আমরা যেতে পারি আমাদের পরবর্তী অঙ্কটাতে।
ওকে বন্ধুরা, আমাদের পরবর্তী অঙ্কটাতে যেটা বলেছে যে এখানে বলছে চিত্রে পি বিন্দুর নাম কি, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সমকোণ দেওয়া আছে, তার মানে সমকোণ যেখানে উৎপন্ন হয়েছে সেটা অবশ্যই কি হবে বলতো, লম্ব হবে। তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা লম্ব, তাহলে লম্বগুলা তোমার হচ্ছে যেই বিন্দুতে ছেদ করে সেগুলোকে কি বলে বলতো, লম্ব বিন্দু বলে, ঠিক আছে। তাহলে লম্বগুলা যেখানে ছেদ করছে সেটা হলো লম্ব বিন্দু। এবার বলছে মধ্যমা ত্রয় যেই বিন্দুতে ছেদ করে, তাহলে ত্রিভুজের মধ্যমাগুলো যেখানে ছেদ করে সেগুলোকে বলা হচ্ছে কি বলতো, সেটাকে বলে ভর কেন্দ্র, ঠিক আছে, ভর কেন্দ্র। তাহলে লম্ব যেখানে ছেদ করে সেটা লম্ব বিন্দু, আর হচ্ছে মধ্যমা যেখানে তোমার হচ্ছে মিলিত হয়, মানে তিনটা মধ্যমা যেখানে মিলিত হবে সেটাকে বলবে ভর কেন্দ্র, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে হচ্ছে 167 নম্বর, ত্রিভুজের যে কোনো দুইটি বাহু দেওয়া থাকলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য জানা যাবে কোন ত্রিভুজের মাধ্যমে, সেটা হলো কি বলতো, শুধুমাত্র সমবাহু ত্রিভুজের মাধ্যমে, ঠিক আছে। কারণ সমবাহু ত্রিভুজের হচ্ছে প্রত্যেকটা বাহু সমান হয়, তাহলে তুলনা করে কিন্তু আমরা পাইতে পারি যে তোমার হচ্ছে অপর বাহুটা কত, ঠিক আছে। তাহলে সমকোণী ত্রিভুজই, সমবাহু ত্রিভুজই তোমার হচ্ছে কি বলতো, একদম সুন্দর হচ্ছে একটা তোমার মেজারমেন্টের ধারণা দেয়, ওকে। আচ্ছা, এবার বলছে ত্রিভুজের তিনটি মধ্যমা ছেদবিন্দু, একটু আগেই আমরা হচ্ছে পড়ে আসছি, সেটা হলো কি বলতো, ভর কেন্দ্র। আচ্ছা, এর পরবর্তীতে এখানে বলা হয়েছে যে তোমার হচ্ছে কিউআর হলো, তাহলে ইএফ ডিএফ মধ্যমাত্রয় যদি তাহলে বৃত্ত আঁকা হয়, তাহলে আচ্ছা, তার মানে এখান থেকে যদি বৃত্ত আঁকা হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে বলবে অবশ্যই কি, পরিবৃত্ত, ঠিক আছে। ত্রিভুজের তিনটা এই যে শীর্ষ দিয়ে যেটা যাবে সেটাকে, এটা তো হলো না, বাট যাই হোক যদি যায় তাহলে সেক্ষেত্রে সেটাকে অবশ্যই বলবে কি বলতো, পরিবৃত্ত। আচ্ছা, এবার বলছে বিসিডিই বৃত্তস্থ সামান্তরিকের, বৃত্তস্থ সামান্তরিক মানে সেটা হলো আয়ত, ঠিক আছে, এই যে আয়ত, ওকে। এই দেখো আয়ত, আমরা অলরেডি একটা করে আসছি। তাহলে বি সি ডি এবং হচ্ছে ই, ওকে। এইখানে তোমার হচ্ছে বলছে বিই স্কোয়ার আর ডিই স্কোয়ার, তার মানে বিই আর হচ্ছে ডিই, এই যে তোমার দুইটা বাহু দেওয়া আছে, এই দুইটার বাহুর স্কোয়ার, তাহলে বিই স্কোয়ার প্লাস ডিই স্কোয়ার ইজ ইকুয়ালস টু, আমরা চাইলে লিখতে পারি এদের মধ্যমা, আচ্ছা এটার সাথে আবার গুণ করতে হবে, এটার সাথে আমরা যদি 2 গুণ করি, দেখো এখানে যদি আমরা 2 গুণ করে দিই তাহলে সে 2 স্কোয়ার করে দিই, দেখছো, 2 যদি গুণ করে দেই তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে এদের যেই তোমার কর্ণগুলা আছে, এই দেখো কর্ণগুলা, এই কর্ণগুলার বর্গের সমষ্টির সমান হবে। তাহলে কর্ণগুলা কি আছে বলতো, এই যে তোমার হচ্ছে সিই সিই স্কোয়ার প্লাস হচ্ছে কি বলতো, এই যে বিডি স্কোয়ার, বিডি স্কোয়ার। আর আমরা জানি তোমার হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণগুলো কি হয় বলতো, সমান হয়। তাহলে আমরা কিন্তু চাইলে এই বিডি জায়গায় কিন্তু সিই লিখতে পারি, কর্ণ সমান যে সেই জন্য লিখলাম কিন্তু, বুঝো। সি কেন লিখলেন, এখানে সি এর মান জানতে চেয়েছে তাই। তাহলে এটা কত হলো বলতো, 2CE স্কোয়ার। তাহলে দুই পাশ থেকে 2 বাদ, এই 2 আর এই 2 বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে থাকলো হচ্ছে 50 ইজ ইকুয়ালস টু কি বলতো, সি স্কোয়ার। যদি ওই পাশে চলে আসে তাহলে সি ইজ ইকুয়ালস টু স্কোয়ার সাইড চেঞ্জ করলে কি হয়ে যায় বলতো, রুট হয়ে যায়। রুট 50 মানে হচ্ছে কি 25 গুণ 2, এইভাবে লেখা যায়। তাহলে গাছের ছায়া সবার উপর পড়ে, তার মানে কি রুট যখন 25 এর উপরে পড়বে তখন হয়ে যাবে 5, যখন 2 এর উপর পড়বে তখন কি রুট 2, এত একক, ঠিক আছে। ও একক না, সেন্টিমিটার মাপ যেহেতু দেওয়া আছে তাহলে সেন্টিমিটার, তাহলে 5√2 হয়ে যাবে আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি বন্ধুরা আমরা এটা বুঝতে পেরেছি। এখন দেখি আমাদের পরবর্তী অঙ্কটা কি বলতেছে। ঠিক আছে বন্ধুরা, আমাদের হচ্ছে পরবর্তী অঙ্কটা এখানে বলেছে 171 নম্বর। তো 171 নম্বরের মধ্যে যেটা বলেছে সেটা হচ্ছে যে তোমার ও কেন্দ্র হলে তোমার হচ্ছে নিচের চিত্রটি কোনটির জন্য সঠিক। আচ্ছা, এখানে যে চিহ্নগুলো তুমি দেখতেছো এগুলোকে বলা হচ্ছে কি সমানুপাতিক। যদি তোমার এই পাশেরটা বাড়লে, মানে কোণ এ ও বি, এই দেখো কোণ এ ও বি যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে এ বির পরিমাণটাও কি বাড়বে না, হ্যাঁ কি না। দেখো তো তোমার হচ্ছে এ বিটা যদি আরেকটু বড় হইতো, এটা যদি আরেকটু বড় হইতো কোনটা, তাহলে কি এ বির পরিমাণটাও কিন্তু আরেকটু বেড়ে যেত, ঠিক আছে। তার মানে একটা বাড়লে যদি আরেকটা বাড়ে আর একটা কমলে যদি আরেকটা কমে, মানে এইভাবে যদি তোমার হচ্ছে বাড়ে কমার বিষয়টা যদি ঘটে তাহলে সেই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে কি বলতো, সমানুপাতিক, ওকে। আর এটাকে যদি উল্টায় দাও, ঠিক আছে, যেমন 1/b যদি দাও, 1/ab দাও, তার মানে কি হয়ে যাবে, এটা ব্যস্তানুপাতিক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ব্যস্তানুপাতিকের দিকে না যে সমানুপাতিকই থাকি, তার মানে সমানুপাতিকই হবে না, হবে তো না, এ ও বি বাড়লে এ বিও বাড়বে, ঠিক আছে। এটা হলো ব্যস্তানুপাতিক, তাহলে ব্যস্তানুপাতিক তো হবে না, ওকে। তাহলে সমানুপাতিক হবে, এটাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। সমানুপাতিক চিহ্ন বুঝো কিন্তু, একটা বাড়লে যদি আরেকটা বাড়ে, একটা কমলে যদি আরেকটা কমে, তাহলে সেটা হলো সমানুপাতিক, তাহলে এখানে কিন্তু তাই হবে। আচ্ছা, এরপর আমাদের বলেছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এ বি স্কোয়ার। আচ্ছা, এবিসি এর ক্ষেত্রে এ বি স্কোয়ার মানে অবশ্যই একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকতে হবে। বলছিলাম যে তোমার হচ্ছে যখন এরকম গ্রেটার দেন সাইন থাকবে তাহলে এটা হবে এ বি আর এটা হচ্ছে সি, ওকে। তাহলে তাহলে এখানে কি হচ্ছে, আচ্ছা তাহলে এ বি স্কোয়ার, তার মানে এটা হলো বড়, ওকে। তাহলে সি কোণটা স্থূলকোণ, অবশ্যই সি কোণটা স্থূলকোণ,
তাই না? কারণ সি কোণের বিপরীত বাহুই তো তোমার হচ্ছে কি এই যে এ বি, আর আমরা জানি যে স্থূল কোণের বিপরীত বাহুকে বর্গ করলে সেটা অবশ্যই বড় হবে বাকি যেই দুইটা বাহু আছে তাদের বর্গের সমষ্টি অপেক্ষা, মানে সি বি স্কোয়ার বা বিসি স্কোয়ার একই কথা, ঠিক আছে? তো এটাই এখানে বোঝাইতে চাইছিল। আচ্ছা, তাহলে সেটা হলে কি অবশ্যই সি কোণ স্থূল কোণ হবে। এবার সমকোণ তো হওয়ার কোনো সুযোগ নাই, সমকোণ হলে সব সমান হওয়ার কথা ছিল, ঠিক আছে? তাহলে সমকোণ হওয়ার কোনো সুযোগ নাই। ওকে, সমকোণ হলে ইজ ইকুয়ালস টু হইতো, কিন্তু এখানে বসে বি কোণ কি সূক্ষ্মকোণ? অবশ্যই সূক্ষ্মকোণ। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, তো একটাই যদি তোমার হচ্ছে 90 থেকে বড় হয়ে যায় বাকি দুইটার সমষ্টি অবশ্যই কি হবে বলো তো? সূক্ষ্মকোণই হতে হবে। ধরো একটা যদি হয় তোমার হচ্ছে ধরুন 91 হইলো, 91, তাহলে আর বাকি দুটো মিলে কি 89 হবে। তাহলে 89 এর মধ্যে যদি একটা 88ও হয় আর একটা হয় 1, তাহলে দুইটাই তো তোমার হচ্ছে কি হচ্ছে বলো তো? সূক্ষ্মকোণই হবে, ঠিক আছে? তাহলে একটা স্থূলকোণ হলে বাকি দুইটা সূক্ষ্মকোণ অটো। তাহলে 1 ও 3 যেটা আছে সেটাই হবে আমার উত্তর, তাহলে খ। আচ্ছা, এরপরে আমাকে বলা হয়েছে যে তোমার হচ্ছে চিত্রে তোমার পি কিউ আর সূক্ষ্মকোণীতে পি এম মধ্যমা ও ও ও যদি ভরকেন্দ্র হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? এই যে এটা তো ঠিক একদম দেখেই যাচ্ছে যে পি কিউ স্কোয়ার, মানে পি কিউ স্কোয়ার এদের বাহু, আর হচ্ছে এখানে পি আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি বলতো? 2pm স্কোয়ার, আর এখানকার কিউএম স্কোয়ার, যে 2qm স্কোয়ার আমরা অ্যাপোলোনিয়াসের তোমার হচ্ছে ইয়াতে এটা দেখেছিলাম, ঠিক আছে? লম্ব বিক্ষেপে। ওকে, অ্যাপোলোনিয়াস, ঠিক আছে? তাহলে অ্যাপোলোনিয়াসের আমরা এটা একদম মুখস্থ যদি হচ্ছে অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে হয়ে যায়। যারা যারা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা শিখেছো ভালোভাবে তারা কিন্তু অবশ্যই পারবে। আচ্ছা, এরপর বলছে যে তোমার হচ্ছে পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার, পি কিউ স্কোয়ার আর হচ্ছে কি বলতো? কিউ আর স্কোয়ার, মানে হচ্ছে এই যে এদের বর্গ, এদের বর্গটা বর্গের সমষ্টি অবশ্যই বড় হবে কি বলতো? পি আর স্কোয়ার থেকে, ঠিক আছে? মানে যে এইটা, আচ্ছা কিউ আর হচ্ছে তোমার এই পাশে ছিল, এই যে এইটা আর এইটার সমষ্টি অবশ্যই বড় হবে কি এদের থেকে, ঠিক আছে? ছোট হওয়ার মানে এইটা আসলে ছোট হবে, কেন ছোট হবে ভাইয়া? এটা বড় হবে সেটা পরে আসি, ছোট হবে এইটা, কারণ কেন? এটা হলো সূক্ষ্মকোণ, ঠিক আছে? তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর সমষ্টি যেমন স্থূলকোণের ক্ষেত্রে যেরকম বড় হয়, সূক্ষ্মকোণের ক্ষেত্রে কি হয় বলতো? ছোট হয়। সূক্ষ্মকোণটা কি হবে? সূক্ষ্মকোণের বিপরীত বাহু পি আর স্কোয়ার, সূক্ষ্মকোণের বিপরীত বাহু সূক্ষ্মকোণ এর বিপরীত বাহু পি আর স্কোয়ার অবশ্যই ছোট হবে বাকি দুইটা বাহু কিউ আর স্কোয়ার প্লাস হচ্ছে বলতো এই যে তোমার পি কিউ স্কোয়ার অপেক্ষা। ওকে, তাহলে এটাই হচ্ছে ক্লিয়ার হয়ে গেল, 2 নাম্বার হচ্ছে। আর এটা হলো অবশ্যই স্কোয়ার করলে আমরা জানি মধ্যমা, তাহলে মধ্যমা যেখানে মিলিত হয়েছে এটা মধ্যমা, ঠিক আছে? মধ্যমা যেখানে মিলিত হয়েছে সেটা হলো ভরকেন্দ্র, আর ভরকেন্দ্র এই মধ্যমাকে কত অনুপাতে বিভক্ত করে? 2:1 অনুপাতে বিভক্ত করে, 2:1। তাহলে ওপি বাই ও এম ইজ ইকুয়ালস টু কি হবে? 2/1। এটাকে যদি বর্গ করে দাও তাহলে কি 4/1 হয়ে যায় না? বর্গ করে দাও তাহলে এটা 2 কে বর্গ করলে কত হবে? 4, 1 কে বর্গ করলে তাই এটা মানে তোমার হচ্ছে ও এম স্কোয়ার, মানে দুই পাশে বর্গ করে দিলে এটা কিন্তু 4:1 হয়ে গেল, তাহলে তিনোটাই হবে হচ্ছে আমার উত্তর, ঠিক আছে? বুঝো কিন্তু 2:1 থেকে এখানে 4:1 আসছে কারণ বর্গ করা হয়েছে। এরপরে এখানেও এটা সেম, যারা যারা হচ্ছে অ্যাপোলোনিয়াস করছে তারা এটা জানে, ঠিক আছে? এটা হবে। তারপরে হচ্ছে এটা এজি, হ্যাঁ তোমার হচ্ছে মধ্যমা, তাহলে মধ্যমা হলে কি বলতো? 2:1 অনুপাতে বিভক্ত হয়েছে, 2:1, ঠিক আছে? তাহলে এটাও ঠিক আছে এবং হচ্ছে 2 নাম্বারটাও ঠিক হয়ে যাবে আমাদের। ওকে, আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে এখানে এখানে যদি আমাদের দেখতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো যে এখানে কোনটা কোনটা ঠিক, যে তোমার হচ্ছে এটা এটাও হবে, হ্যাঁ অ্যাপোলোনিয়াসের ক্ষেত্রে এটাও ঠিক, এটাও ঠিক। তারপরে হচ্ছে তোমার এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে দেখো এটা যদি সাইড চেঞ্জ করো তাহলে কিন্তু অবশ্যই সেই পিথাগোরাসের সূত্রই হচ্ছে, ঠিক আছে? এটা হলো সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহু হচ্ছে কি বলতো? পি আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে কি হবে বলতো? কিউ আর, এই যে পি কিউ স্কোয়ার প্লাস হচ্ছে কি কিউ আর স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে কোনটাকে সাইড চেঞ্জ করলাম? তাহলে পি কিউ স্কোয়ার, তাহলে এটা এই পাশে আসলে কি হবে? পি আর স্কোয়ার মাইনাস কিউ আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু পি কিউ স্কোয়ার, এটাও হবে। এবার রেখাটি লম্ব অভিক্ষেপ, ঠিক আছে? লম্ব অভিক্ষেপ পিএস, লম্ব অভিক্ষেপ মানে হচ্ছে ধরো ছায়া, ঠিক আছে? ধরো একটা তোমার হচ্ছে সূর্যের দিকে দাঁড়া করলে যেটা সামনে পড়বে সেটা হবে কি বলতো? লম্ব অভিক্ষেপ। তাহলে পি আর রেখার মানে পি আর রেখার লম্ব অভিক্ষেপ অবশ্যই কি পি কিউ হবে। তার মানে এটাকে যদি এভাবে তুমি ধরো তাহলে এখানেই তোমার ছায়াটা পড়বে, তাহলে এটাই হয়ে যাবে কি বলতো? লম্ব অভিক্ষেপ। তাহলে 3 নাম্বারটা হচ্ছে ঠিক, তাহলে ঘ নাম্বার হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আচ্ছা, এখানেও ঘ, তিনটা হবে তো, তাহলে ঘ নাম্বার হয়ে যাবে উত্তর। আচ্ছা, এর পরবর্তী অঙ্কটাতে এখানে হচ্ছে আমাদের বলেছে ডিই, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজে ডিইএফ, তাহলে ডিইএফ, তাহলে এটা যদি হয় তোমার হচ্ছে সমকোণ তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে দেখি এটা তো সমান হবেই, এই ডিএফ স্কোয়ার এটা তো হবেই 2 নাম্বারটা, কারণ এটা পিথাগোরাসের সূত্র।
অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। কিন্তু এইখানে তোমার হচ্ছে 3 নাম্বারটা মনে হয় ঠিক হবে, কিন্তু তোমার হচ্ছে 1 নাম্বারটা আসলে কোনোভাবে ঠিক হচ্ছে না, কারণ এখানে কোনো স্থূলকোণী ত্রিভুজই নেই, তাহলে বড় হওয়ার কোনো সম্ভাবনাই নাই, তাহলে 1 নাম্বারটা বাদ, তাহলে 2 ও 3 হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর গ নাম্বার। আশা করি বন্ধুরা আমরা এটা বুঝতে পেরেছি। এখন যেতে পারি আমাদের পরবর্তী অঙ্কগুলোতে। ওকে বন্ধুরা, তাহলে আমাদের পরবর্তী অঙ্কগুলোতে যেটা বলেছে যে এখানে বলেছে তোমার হচ্ছে ডিইএফ এ, মানে একটা ত্রিভুজ আছে ডিইএফ, যেখানে হচ্ছে তোমার যদি যদি সূক্ষ্মকোণ হয়ে থাকে তাহলে হচ্ছে ডিইএফ সূক্ষ্মকোণ যেহেতু বলছে, তাহলে ডিইএফ যদি সূক্ষ্মকোণ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখো যদি হয় তোমার সূক্ষ্মকোণ, হ্যাঁ ইটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে কি ডিএফ, এটাকে যদি বর্গ করো তাহলে এটা অবশ্যই ছোট হবে, স্থূলকোণের ক্ষেত্রে বড় হয়, সূক্ষ্মকোণের ক্ষেত্রে ছোট হয়, তোমার হচ্ছে বাকি যে 2টা বাহু আছে এই 2টা বাহুর সমষ্টি অপেক্ষা। তাহলে এখানে কি তাই বলছি ডিই, হ্যাঁ তাই বলেছে, তাহলে 1 নাম্বারটা হবে। কিন্তু বলছে যদি সমকোণ হয় তাহলে সমকোণ হলে তো সমানই হয়, সমকোণ হলে কি হয় সমান হয়, তোমার হচ্ছে এটা কি হয় বলতো যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আর যদি সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণ হলে কোনো বড়র কোনো চিহ্ন হবে না, সব হবে ছোট, ঠিক আছে, তাহলে এটা বাদ, 3 নাম্বার বাদ, তাহলে 1 ও 2 কোথায় আছে, সেটাই হবে আমার কাঙ্ক্ষিত উত্তর ক নাম্বারে। এরপরে দেখি আমাদের হচ্ছে 178 নম্বরে কি বলেছে, 178 নম্বরে বলেছে হচ্ছে স্থূলকোণ, ঠিক আছে, স্থূলকোণই যেহেতু বলেছে তার মানে আচ্ছা আর না কি, আচ্ছা স্থূলকোণ বলছে তার মানে কি অবশ্যই বড় হবে, তার মানে 1 নাম্বারটা হবেই, ঠিক আছে, যেটা বড় হবেই। ওকে, সূক্ষ্মকোণ যেহেতু বলছে তার মানে সূক্ষ্মকোণে তোমার হচ্ছে বড়র কোনো চিহ্ন হবে না, এখানে যেরকম সূক্ষ্মকোণে তোমার এই যে বড়র কোনো চিহ্ন হয় নাই, তাহলে এখানেও কি সূক্ষ্মকোণে কোনো বড় হবে না, ঠিক আছে, তাহলে 2 নাম্বারটা বাদ। আর সমকোণে অবশ্যই সমান হবে, কারণ অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, তাহলে হচ্ছে 1 ও 3 হচ্ছে আমার উত্তর, এই যে খ নাম্বারটা। এরপর আমাদের বলা হচ্ছে যে পি কিউ আর মধ্যমাত্রয় পিএম এবং হচ্ছে কিউএন এবং আর এল হলে, তাহলে সেক্ষেত্রে কি কি হতে পারে। আচ্ছা যেহেতু আমার হচ্ছে মধ্যমাত্রয় এতটা হলে, আচ্ছা কিউ যদি স্থূলকোণ হয় তাহলে যেখানে বলছি স্থূলকোণ, এই যে স্থূলকোণ, ঠিক আছে, তার মানে হচ্ছে স্থূলকোণ বলে যে বড়র সিনটা হচ্ছে, তার মানে 1 নাম্বারটা হবে, সূক্ষ্মকোণ বললে ছোট সিনটা হবে, কিন্তু 3 নাম্বার দেখেই এই যে এখানে হচ্ছে খেলাটা, হ্যাঁ এই যে আমি একটু আঁকি তো, এখানে হচ্ছে আমরা যেটা জানি যে তোমার হচ্ছে ধরো এটা যদি এ বি সি, ঠিক আছে, তার মানে এই বাহুগুলোর যোগফল, ঠিক আছে, যে বাহুগুলোর বর্গের যোগফল, তার মানে কি এ বি স্কোয়ার বিসি স্কোয়ার প্লাস হচ্ছে তোমার এসি স্কোয়ার, এই যে বাহুগুলোর বর্গের যে যোগফলটা আছে এইটার সাথে গুণ হয় কি বলতো 3, হ্যাঁ উপপাদ্যের প্রমাণে এখানে গুণ হয় 3, আর মধ্যমার সাথে গুণ হয় আসলে 4, মধ্যমার সাথে গুণ হয় কি বলতো 4, যে পিএম স্কোয়ার, মানে এটার জন্য হবে হচ্ছে পিএম স্কোয়ার, আর এটার জন্য হবে হচ্ছে ধরো মধ্যমা যদি এরকম কিছু থাকে তাহলে সেই মধ্যমাগুলা, ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে বাহুগুলোর সাথে গুণ হয় কি 3, আর মধ্যমার যোগফল, ধর আমি আর কিছু লিখলাম না, মধ্যমার যোগফলের সাথে, ঠিক আছে, গুণ হয় কি বলতো 4, কিন্তু এখানে দেখো একটু চেঞ্জ করে দিছে, 4 আর 3 একটু চেঞ্জ করে দিছে, তার মানে এটা কিন্তু হবে না, 4টা আসলে এইখানে হওয়ার কথা ছিল আর 3টা আসলে এইখানে, তাইলে হয়তো হয়ে যেত। ওকে, তাহলে কি হচ্ছে না যেহেতু, তার মানে এটা বাদ, 3 নাম্বারটা বাদ, তাহলে 1 ও 2 হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, এই যে ক নাম্বারটা। ওকে, এরপর আমরা যেতে পারি আমাদের পরবর্তী অঙ্কটাতে। এখানে আমাদের যেটা বলেছে এজি, এজি লিখি এজি, আচ্ছা নর্মালি আগে বুঝে নিই, সেটা হচ্ছে কি দেখো তো এজি, এই দেখো এখানে এজি ইজ টু ডিজি, যেহেতু হচ্ছে তোমার এটা হলো কি ভর কেন্দ্র, তাহলে কি ভর কেন্দ্র তোমার হচ্ছে এটা কত অনুপাতে বিভক্ত হয়, 2:1 অনুপাতে বিভক্ত হয়, 2:1, তাহলে সেক্ষেত্রে এজি ডিভাইডেড বাই তোমার হচ্ছে ডিজি ইজ ইকুয়ালস টু কি হবে 2/1, ঠিক আছে। তো এরপর এখানে আমরা একটা কাজ করব, এটা হচ্ছে যে এই ডিজি এর সাথে আমরা হচ্ছে লবটা যোগ করে দিব, মানে দুইটার সাথে দুই পক্ষে হলো লব যোগ করে দিব, কারণ আমার এজি আর এডি চাই, তো ডিজিকে আমি এডি বানাই ফেলি, তাহলে ধরো এজি আর হচ্ছে তোমার হচ্ছে এখানে ডিজি, ডিজি এর সাথে কি উপরে লব যোগ করলাম, ঠিক আছে, লবটা যোগ করে দিছি, জাস্ট লব যোগ করেছি, তাহলে লব তো তোমার হচ্ছে এই পাশের তাহলে যোগ করতে হবে, তাহলে 2/1 আছে এর সাথে যোগ হয়ে যাবে কি বলতো 2, দেখো দুই পাশে লব যোগ করছি, দ্যাটস ইট। তাহলে এজি আর হচ্ছে ডিজি, এজি আর ডিজি যদি আসলে যোগ করি তাহলে কি এডি হয়ে যায়, হ্যাঁ ভাইয়া এডি হয়ে যায়, আসলেই যদি এজি আর ডিজি যদি যোগ করো পুরো এডি হয়ে যাচ্ছে না, পুরো এডি হয়ে যায়, এডি লিখলাম, আর কি 2/3, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে তোমার আড়াআড়ি গুণ করলে, আড়াআড়ি যদি গুণ করো তাহলে কি হবে বলতো 3AG ইজ ইকুয়ালস টু 2AD, তাই কি দেওয়া না দেখি তো, ওই দেখো এজি ইজ ইকুয়ালস টু, তোমার এটা দেখো, তার মানে তোমার এজি যদি এখানে শুধু এজি থাকে, শুধু এজিকে যদি রাখো তাহলে 3 ওপাশে চলে গেলে 2/3 AD, এটাই হয়েছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা
তাহলে মানে আমার 1 নাম্বারটা ঠিক আছে, 1 নাম্বারটা ঠিক আছে। হ্যাঁ, ঠিক একই রকমভাবে তোমার হচ্ছে 2 নাম্বারটা কিন্তু ঠিক নাই, 2 নাম্বারটা হবে না। ঠিক আছে, 1 নাম্বারটা হচ্ছে, আর এখানে যে পিথাগোরাসের যদি উপপাদ্য প্রয়োগ করো, এই দেখো তোমার হচ্ছে এইটা, এই দেখো পিথাগোরাসের উপপাদ্য যদি প্রয়োগ করো, তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে AC স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এই যে AC স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি বলতো, AD স্কোয়ার প্লাস CD স্কোয়ার। তো CD স্কোয়ার এই পাশে চলে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যায়, যে AC স্কোয়ার মাইনাস CD স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি AD স্কোয়ার। তার মানে 1 ও 3 যেখানে আছে সেটাই হবে আমার উত্তর, খ নাম্বার। খ নাম্বারটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝো কিন্তু, খ খ। ওকে, আচ্ছা, এরপরে এটা মুছে ফেলি। ওকে, এরপরে দেখি আমাদের পরবর্তী অঙ্কটা যেটা বলেছে, এখানে বলছে পিএল পিজি। একটু আগে যেই অঙ্কটা আমরা করেছি ওটা যদি তোমরা হচ্ছে বুঝে থাকো, যে এবার পিএল পিজিটাও তোমরা হচ্ছে সেম উপায় করে ফেলতে পারবা। যে পিএল, এই যে পিএল মানে হচ্ছে পুরাটা, আর হচ্ছে পিজি কিভাবে, আবারও বলি, ধরো তোমার হচ্ছে পিজি, পিজি ইজ টু তোমার হচ্ছে এলজি ইজ ইকুয়ালস টু 2:1। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে উপরের তোমার হচ্ছে লবটা জাস্ট যোগ করে দিব হরের সাথে, তাহলে এখানেও পিজি যোগ হবে, আর এখানে যোগ হবে কি বলতো 2/1 এর সাথে 2 যোগ হবে। ঠিক আছে, তাহলে কত 3, আর এখানে হয়ে যাবে পুরোটা হয়ে যাবে কি বলতো এল পিজি পিএল। ঠিক আছে, পুরোটা হয়ে যাচ্ছে পিএল, তাহলে পিজি আর এখানে হলো কি পিএল ইজ ইকুয়ালস টু কত 2:3। ওকে, কিন্তু আমার যেহেতু চাইছে পিএলটা আগে চাইছে, তাহলে আমরা হচ্ছে ব্যস্তকরণ করে দিই। ব্যস্তকরণ মানে হচ্ছে কি, উল্টাই দিব। উল্টাই দিলে কি হবে বলো তো, এটা হয়ে যাবে হচ্ছে পিএল বাই পিজি 3/2। তাহলে পিএল ইজ টু পিজি ইজ ইকুয়ালস টু 3:2। তাহলে 1 নাম্বারটা আমার হচ্ছে। ঠিক আছে, 1 নাম্বারটা কিন্তু আমার উত্তর হিসেবে গণ্য হবে, 1 নাম্বার। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো তোমার হচ্ছে এখানে তোমার বাহুগুলো কি সব একই দিকে যাচ্ছে, ভেক্টর। আমরা জানি যে ত্রিভুজের 3টা যদি ভেক্টর একই দিক বোঝায়, তাহলে সেক্ষেত্রে এদের সমষ্টি কি হয় বলো তো, শূন্য ভেক্টর হয়, একই যদি বোঝায়। ঠিক আছে, এই যে দেখো তো সবগুলোর মাথা তোমার হচ্ছে একই, গন্তব্য একই। এই দেখো এইটা, এইটা, ঠিক আছে, এইটা এরকম যদি তোমার হচ্ছে এরকম দিক বোঝায়, তাহলে সেক্ষেত্রে এদের সমষ্টি কত হবে বলতো, শূন্য হবে। তাহলে 2 নাম্বারটাও হচ্ছে। আর সেম যদি আমরা হচ্ছে ভেক্টরের সূত্র যদি প্রয়োগ করি, তাহলে সেক্ষেত্রে 3 নাম্বারটাও আমাদের কাঙ্ক্ষিত উত্তর হয়ে যাবে। ওকে, তাহলে তোমার হচ্ছে 1 2 3ই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আচ্ছা, এর পরেরটা দেখি, পরেরটা কি বলছে আমাদের হচ্ছে এখানে। এখানে তোমার হচ্ছে দেখো, এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে ভাইয়া 1 নাম্বারটা তো হবেই। ঠিক আছে, 2:1 অনুপাতে বিভক্ত করে এটা হচ্ছে, আর হচ্ছে এখানে 3 নাম্বারটা হয়ে যাবে, কারণ যে এ ও ইজ ইকুয়ালস টু যে তোমার হচ্ছে যে 2sp, এ ও ইজ ইকুয়ালস টু 2sp, এটা না জানলে তো তোমার হচ্ছে উপপাদ্য 10 পারবেই না। উপপাদ্য 10 করেই অবশ্যই আমরা এখানে আসছি, তাহলে উপপাদ্য 10ই এখানে আছে, তাহলে 1 ও 3 হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত সমাধান। ওকে বন্ধুরা, তাহলে আমাদের দেখো 183 নম্বরে বলেছে বৃত্তের ক্ষেত্রে বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় পরস্পর সমান হয়, এটা আমরা জানি। তারপরে অর্ধবৃত্তস্থ কোণ, আচ্ছা অর্ধবৃত্তস্থ মানে ধরো এটা হলো পুরো বৃত্ত। ঠিক আছে, আর এটা হলো বৃত্তের তোমার ধরো এটা হচ্ছে ব্যাস। ঠিক আছে, এখন বৃত্তের এই ব্যাস থেকে উৎপন্ন যেই কোণটাই তুমি আঁকো না কেন, এই দেখো যেই কোণটাই তুমি আঁকো সেটা অবশ্যই তোমার হচ্ছে বৃত্তের সাথে সমকোণ উৎপন্ন করে। ঠিক আছে, অবশ্যই। ঠিক আছে, তাহলে সেটা ধরো এখান থেকে যদি আঁকি আমরা, ধরো এইভাবেও যদি আঁকতাম, তাও সেটা কি হতো বলো তো, সমকোণ হতো। যদি এইদিকেও দিতাম তাও সেটা কি হতো, সমকোণ হতো। তাহলে সেক্ষেত্রে অর্ধবৃত্তস্থ কোণ মানে কি, দেখো এই অর্ধেকটা, মানে যেখান থেকে এতটুকু এই অর্ধেক, তাহলে অর্ধেক কোণটা তোমার হচ্ছে কি হবে বলো তো, অবশ্যই এক সমকোণ উৎপন্ন করবে। ঠিক আছে, এই যে আমরা তো জানি যে তোমার হচ্ছে এই ব্যাস থেকে উৎপন্ন যে কোনো, মানে বৃত্তের সাথে উৎপন্ন যে কোনো কোণকেই আমরা হচ্ছে 90 ডিগ্রি ধরবো, মানে এটা 90 ডিগ্রি হবেই আর কি, ধরবো কি হবে। ঠিক আছে, আচ্ছা, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পূরক কোণ হয় না, পূরক কোণ হয় না। ঠিক আছে, এটা সম্পূরক কোণ হতে পারে। ঠিক আছে, সম্পূরক কোণ বলতে হচ্ছে যে দেখো এই ধর আমার চতুর্ভুজ, তো চতুর্ভুজের এই যে তোমার হচ্ছে দুইটা কোণের সমষ্টি, দুইটা কোণের সমষ্টি কি হয় জানো, এই যে বিপরীত, বিপরীত দুইটা কোণের সমষ্টি হয় হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, এটা যদি এ কোণ হয় আর এটা যদি সি কোণ হয়, তাহলে এ প্লাস সি মিলে কত হয় 180। তাহলে 180-র সাথে হিসাব করতে গেলে একজন আরেকজনের কি হয় বলো তো, সম্পূরক কোণ হয়। পূরক কোণ কিসের সাথে হিসাব করে, 90 ডিগ্রি এর সাথে। যে দুইটা সমষ্টি 90 ডিগ্রি হতো তাহলে একজন আরেকজনের পূরক কোণ হতো, কিন্তু যেহেতু 180 ডিগ্রি, তো একজন আরেকজনের কি হয় বলতো, সম্পূরক আসলে হলে হইতো, কিন্তু যেহেতু সম্পূরক নাই তাহলে 3 নাম্বারটা হবে না, তাহলে হচ্ছে ক নাম্বার হচ্ছে আমাদের উত্তর, তাহলে 1 ও 2। এরপরটা যেটা বলেছে যে পি কিউ আর সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্র জি হলে,
ঠিক আছে, তাহলে ভর কেন্দ্র বলে দিচ্ছে জি। তাহলে সেই ক্ষেত্রে বলছে যে জিএন ইস টু কিউজি ইস টু জিএন। আচ্ছা কিউজি ইস টু জিএন, রে এটা তো 2:1 হবে। ঠিক আছে, এটা অবশ্যই 2:1 হবে, কারণ এই যে ভর কেন্দ্র যেখানে আছে জিটা, এই জিটা অবশ্যই মধ্যমাগুলাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। মানে মধ্যমা এইভাবে থাক, সোজা থাক, এই দিক থেকে থাক, যেদিক থেকে থাক না কেন সেটা 2:1 অনুপাতে বিভক্ত হবে। তাহলে এটা 2:1 হলে হয়তো, কিন্তু যেহেতু 1 নাই তার মানে এটা হবে না। ঠিক আছে, তাহলে এক বাদ দিলে উত্তর আসলে থাকে শুধুমাত্র গতে, তাহলে গ নম্বরই হয়ে যাবে। কিন্তু এটাও যদি আমরা করে দেখি, একটু আগেও আমরা হচ্ছে এরকম টাইপের ম্যাথটা করে আসছি। ঠিক আছে, সেখান থেকে আমরা দেখে আসছি যে 2 নাম্বারটা কিভাবে আসে। ওকে, আর হচ্ছে 3 নাম্বারটা তো অবশ্যই হবে, কারণ যেহেতু এটা সমকোণ, তাহলে সেক্ষেত্রে এই যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে 2 ও 3 হয়ে যাবে আমাদের গ নাম্বারটা কাঙ্ক্ষিত উত্তর। এরপরে বলা হয়েছে যে তোমার এখানে দেখো বিসি যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে আমরা হচ্ছে এটা জেনে নেব অবশ্যই যে কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জ্যার উপরে, জ্যা এটা তো জ্যার উপরে অঙ্কিত লম্ব অবশ্যই জ্যাটাকে সমান 2 ভাগে ভাগ করে। কি বললাম, কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব জ্যার উপরে যদি কোনো লম্ব অঙ্কন করি, তাহলে সেই লম্বটা অবশ্যই সেই জ্যাটাকে, জ্যা মানে হচ্ছে যে কেন্দ্র ব্যতীত যেই দুইটা প্রান্ত যে যোগ করবে, সেই জ্যাটা অবশ্যই তোমার হচ্ছে কয় ভাগে ভাগ হয়ে যায়, একদম সমান 2 ভাগে ভাগ হয়ে যায়। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে বিসি যদি হয় 4 আর ওপি মানে হচ্ছে যদি 1 হয়, ওপি 1, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ কত? ভাইয়া বৃত্তের ব্যাসার্ধ কি ওবিটা না? এই যে ওবিটা বৃত্তের ব্যাসার্ধ, মানে কেন্দ্র থেকে, এই দেখো এটা হলো ওবি। ঠিক আছে, তাহলে এটা হলো ওবি আমাদের বের করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এটা দেখো একটা সমকোণী ত্রিভুজও কিন্তু হইছে, দেখো সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ওবি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব হচ্ছে 1। এখন বলবো ভাই ভূমি তো জানি না, এই এতটুকু তো জানি না। কেন জানি না? জানি তো, এই যে পুরোটা বলছে যদি 4 হয়, পুরোটা বলছে 4, আর একটু আগেই ভাইয়া বললেন যে সমান 2 ভাগে ভাগ করে, তাহলে কি এটা অবশ্যই 2 হবে, আর এটা 2 হবে। ঠিক আছে, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করলে কত হয় বলতো ভাইয়া? 5। স্কোয়ারের পাশে চলে গেলে রুট, তাহলে ওবি ইজ ইকুয়ালস টু √5। এই ওবি হচ্ছে ব্যাসার্ধ, তাহলে 1 নম্বরটা হবে। এবার ওসিপি এর ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ মিটার বা 1 বর্গ সেন্টিমিটার। ওসিপি তার মানে এটা হচ্ছে তোমার হচ্ছে কি হবে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। সমকোণী ত্রিভুজের এই বাহুটাই কিন্তু উচ্চতা, তাহলে উচ্চতা হাফ ইন্টু ভূমি হচ্ছে 2, উচ্চতা হচ্ছে 1, কাটাকাটি করলে 1। 2 নম্বরও ঠিক আছে। এবার বলছে ওপি কে ব্যাসার্ধ ধরে অঙ্কিত বৃত্তের পরিধি 2π হবে। হ্যাঁ, ওপি কে যদি তুমি হচ্ছে ব্যাসার্ধ ধরো, তাহলে অঙ্কিত বৃত্তের যে ইয়াটা হবে সেটা হবে কি বলতো? 2π। কারণ কেন? ব্যাসার্ধ, সরি, বৃত্তের পরিধি বের করার সূত্র কি? 2π আর না, পরিধি বের করার সূত্র। তো এটাকে যদি ব্যাসার্ধ ধরো, তাহলে ব্যাসার্ধ কত? 1। তাহলে এই আর যদি হয় 1, তাহলে সেই ক্ষেত্রে এটা তো হবে জাস্ট 2π। কারণ 1 কি গুণ করে লেখা দরকার আছে? নাই। তাহলে 3টা, এই 3টাই হবে আমাদের উত্তর। পরবর্তীতে 186। দেখো 186 নম্বরে তোমার হচ্ছে সেম, এখানে দেখো এই যে এবি স্কোয়ার বিসি স্কোয়ার, আমরা যারা হচ্ছে অ্যাপোলোনিয়াসটা করছি, অ্যাপোলো, ঠিক আছে, অ্যাপোলো যারা পারি তারা হচ্ছে 1 নাম্বারটা পারি। ওকে, তারপর পিথাগোরাসের সূত্র প্রয়োগ করলে 2 নাম্বারটাও পারি। আর এডি এবি এর লম্ব বিক্ষেপ মানে ধরো ছায়াটা অ্যাকচুয়ালি, ঠিক আছে, এভাবে করলে যে ছায়াটা পড়ে সেটাই হবে কি বলতো? লম্ব বিক্ষেপ। তাহলে সেই ক্ষেত্রে এডি, এই যে এডি হচ্ছে এইটা, এডি হচ্ছে কার লম্ব বিক্ষেপ বলতো? এ বি এর লম্ব বিক্ষেপ। ঠিক আছে, তাহলে ধরো হ্যাঁ, এটাকে যদি এইভাবে চিন্তা করো, তাহলে কিন্তু এটাই কিন্তু এই এডিটাই কিন্তু এ বি এর ছায়া। এখান থেকে যদি আলো পড়ে, এডিটাই হবে এ বি এর ছায়া। ছায়া বলতে তো শ্যাডো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে 3 নাম্বারটা, তাহলে এটা ঘ নাম্বার, এখানেও ঘ নাম্বার, সবই কি ঘ। আচ্ছা দেখি তো পরে দেখি। ওকে, এবার বলছে ত্রিভুজ এবিসি যদি 90 ডিগ্রি কোণ হয়, তাহলে 90 ডিগ্রি কোণ হলে তোমার হচ্ছে অবশ্যই তোমার, দেখি তো এই যে দেখি সি কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা হলো সি, তাহলে এটা হলো এবি। তাহলে সেক্ষেত্রে সি কোণটা, আচ্ছা এখানে হচ্ছে এটা তো 2 নম্বরের জন্য এঁকে ফেললাম, যেখানে সি কোণ 90 ডিগ্রি এটা, তাহলে এটার জন্য তো ঠিক আছে। কিন্তু সি কোণ যদি বড় হয়, 90 ডিগ্রি থেকে বড় কোণ মানে কি বলো তো? তোমার হচ্ছে স্থূল কোণ। তাহলে স্থূল কোণের তোমার হচ্ছে বিপরীত বাহুটা, মানে এটা হলো তোমার ধরো স্থূল কোণ এ, এই সি, এটা বি। হ্যাঁ, তাহলে স্থূল কোণের বিপরীত বাহু হচ্ছে তোমার এ বি। তাহলে এটাকে যদি বর্গ করি, তাহলে এটা অবশ্যই বড় হবে বাকি দুইটা বাহুর বর্গের সমষ্টি অপেক্ষা। ঠিক আছে, তার মানে 1 নাম্বারটা ঠিক আছে। 3 নাম্বারটা হবে তো অবশ্যই, কারণ কেন? এটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের ক্ষেত্রে শুধু সাইনটা কি হয়ে যাবে, যে তোমার লেস দেন হয়ে যাবে। ঠিক আছে, সূক্ষ্মকোণের ক্ষেত্রে
বিপরীত বাহু সূক্ষ্ম মানে ছোট, আর হচ্ছে স্থূল কোণের ক্ষেত্রে বিপরীত বাহু বড়, ঠিক আছে, বা স্থূল। ওকে, আচ্ছা, তার মানে আমার হচ্ছে এখানেও ঘ নাম্বার, এই যে সবই ঘ মারে দিতাম। আচ্ছা, ওকে, এরপরে দেখো তোমার হচ্ছে পরবর্তীতে আমাদের কি বলেছে এখানে, নববিন্দু বৃত্তর ক্ষেত্রে, ঠিক আছে, নববিন্দু বৃত্তের ক্ষেত্রে ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, এটা অবশ্যই। তারপরে হচ্ছে তোমার ত্রিভুজের লম্ববিন্দু পরিকেন্দ্র সংযোজক করে রেখাংশ মধ্যবিন্দু নববিন্দুর বৃত্তের কেন্দ্র, ত্রিভুজের লম্ববিন্দু ও পরিকেন্দ্র সংযোজন করে করে তোমার হচ্ছে উৎপন্ন রেখাংশ মধ্যবিন্দু নববিন্দুর বৃত্তের কেন্দ্র, অবশ্যই, ঠিক আছে। তারপর নববিন্দুর বৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজের পরিব্যাসার্ধের অর্ধেকের সমান, অবশ্যই, এটাও ঠিক, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদের এই 3 নাম্বারটাই হচ্ছে উত্তর। আচ্ছা, নববিন্দু কি একটু দেখি। তো দেখো বন্ধুরা, এই যে এটা হলো আমাদের হচ্ছে একটা নববিন্দু বৃত্ত, ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ এই যে নববিন্দু, ঠিক আছে, 9টা বিন্দু দিয়ে এই যে যাচ্ছে, এটা কি বলা হচ্ছে নববিন্দু বৃত্ত। এই দেখো, এটা যদি তোমার হচ্ছে 3D যদি দেখতে চাও, এই যে দেখো এখানে দেখা যাচ্ছে যে নববিন্দু বৃত্তটা আসলে কিভাবে তোমার হচ্ছে কাজ করে। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যেতে পারি পরবর্তী অঙ্কগুলোতে, দেখি তাহলে পরবর্তী অঙ্কগুলো কি বলছে। দেখো বন্ধুরা, আমাদের 189 নম্বরে যেটা বলেছে, এখানে তোমার হচ্ছে ত্রিভুজ দেওয়া আছে যেখানে বিসি আর সমান্তরাল ডি, মানে এখানে তোমার হচ্ছে বিসি এবং ডি হচ্ছে একে অপরের সমান্তরাল। তাহলে সেই ক্ষেত্রে এদের যে তোমার হচ্ছে যে বাহুয়ের যে হচ্ছে তোমার মানে অনুপাতটা, সেই অনুপাতটা কিন্তু অবশ্যই সমান হবে, ঠিক আছে। অনুপাত হচ্ছে কি, যেমন তোমার এবি বাহু, তারপরে হচ্ছে এই যে এবি বাহু ডিভাইডেড বাই হচ্ছে কি বলতো, এখানকার হচ্ছে যে এডি বাহুটা, মানে যে এডিটা মানে অর্ধেক, যেখানে এসে তোমার হচ্ছে মধ্যবিন্দুতে হয়তো মিলিত হচ্ছে, এটাও কিন্তু অবশ্যই মধ্যবিন্দু। সেই জন্য মানে ডি এবং ই, মনে রেখো ডি এবং ই অবশ্যই মধ্যবিন্দু। মধ্যবিন্দু হলেই তোমার হচ্ছে কি হয় বলতো, এরা এই যে অপর বাহুর সাথে সমান্তরাল হয়, ঠিক আছে, মধ্যবিন্দু হলে সমান্তরাল হয়। তাহলে এখানে হচ্ছে সে মধ্যবিন্দু যদি এটা হয়ে থাকে, তাহলে এখানে এতটুকু বাহু কত হচ্ছে বলতো, এডি ইজ ইকুয়ালস টু কি হবে, যদি এসি নাও তাহলে সেক্ষেত্রে বুঝতেই পারতো সেখানে কি হবে বলতো, এই যে এই, ওকে, সমান হবে। ওকে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে 1 নাম্বারটা আমাদের হচ্ছে। এরপরে আমাদের হচ্ছে বলেছে তোমার কত নাম্বার, তোমার এই যে 2টা। আচ্ছা হ্যাঁ, 2 তোমার হচ্ছে বলতো কোন এ ই বি, দেখি তো একটু মুছে ফেলি, দেখে নে কোন এ ই বি, এ ই তোমার হচ্ছে বি মানে হচ্ছে এই বি না এই ডি, এ ই ডি মানে এই কোণটা, আর হচ্ছে এসিবি, এসিবি এই কোণটা সমান, অবশ্যই সমান, কারণ যেহেতু সমান্তরাল তার মানে অবশ্যই তোমার হচ্ছে এই বাহুর সাথে কোণগুলো কি সমানই হইছে, বুঝো নাই। ধরো হচ্ছে এই একটা বাহু, ঠিক আছে, এখন আমি বলতে চাচ্ছি এই দুটো হলো সমান্তরাল, এই দুইটা বাহু সমান্তরাল। তাহলে সমান্তরাল মানে হচ্ছে কি, এদের মধ্যবর্তী দূরত্ব কি সমান না? তাহলে মধ্যবর্তী দূরত্ব যদি সমান হয়, তাহলে এইটা যেই কোণ উৎপন্ন করছে এটাও কি একই কোণ উৎপন্ন করবে, কম বেশি তো হওয়ার কথা না, ঠিক আছে। তো সেই জন্য 2 নাম্বারটাও ঠিক আছে। আর হচ্ছে বলছে এদের উচ্চতা একই, হ্যাঁ অবশ্যই এদের উচ্চতা এক, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এখানে 3 নাম্বারটাই মানে 3টাই হবে উত্তর, তাহলে ঘ নাম্বার হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হয়ে গেল। এরপরে দেখি আমাদের পরবর্তী এখানে কি বলেছে। আচ্ছা, এখানে আমাদের বলেছে তোমার হচ্ছে ওই যে অ্যাপোলোনিয়াসের সূত্রটা হচ্ছে যদি আমরা, বা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা যদি আমরা ভালোভাবে পড়ে থাকি, তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে এটা তো প্রথমেই পারবো যে ডি স্কোয়ার, এটা তো তোমার হচ্ছে এই দেখো ডি ই স্কোয়ার ইজ ইকুয়ালস টু ডিসি হয়ে গেল, ডিসি স্কোয়ার প্লাস হচ্ছে কি বলতো সি স্কোয়ার, এটা তো সেই পিথাগোরাস, তাই তো, পিথাগোরাসের সূত্র প্রয়োগ করলেই কিন্তু এটা হয়। আবার অ্যাপোলোনিয়াস থেকে আমরা হচ্ছে এটা পাই। আর তোমার হচ্ছে এইখানে ডিএফ স্কোয়ার ইজ ইকুয়ালস টু বিএফ স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, আসলে কি তাই, বিএফ মানে কি, এটা বাহিরে চলে গেল, তো এই ত্রিভুজের কি বাহিরে চলে গেল না, এই যে এখানে যে ত্রিভুজটা, এইখানে যে ত্রিভুজটা তুমি দেখতেছো এই যে এইটা, এই বিএফটা কি এটার বাহিরে, তাহলে বিএফ তো কখনো হইলই না, তাহলে তো 3 নাম্বার হবে না, তাহলে 1 ও 2 যেখানে আছে সেটাই হয় আমার কাঙ্ক্ষিত উত্তর। কোথায় আছে 1 ও 2, যে খ নাম্বারে। আচ্ছা, এবার 191 যেটা বলেছে যে যদি তোমার হচ্ছে সমকোণী ত্রিভুজ হয়, তাহলে অবশ্যই কি এই যে তোমার সমান হবে অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আর যদি তোমার হচ্ছে স্থূলকোণ হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমার হচ্ছে এই যে 90 ডিগ্রি থেকে বড়, তাহলে কি বাহুটাও কি হবে বলতো, স্থূল হবে। আচ্ছা, স্থূলকোণ হলে তোমার হচ্ছে বাহুটা কি হবে বলতো, স্থূলকোণ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে সূক্ষ্মকোণ দিয়ে ফেলছে, তা তো হবে না, ঠিক আছে। আর যদি তোমার হচ্ছে দেখো স্থূলকোণের জন্য এটা হবে কি বলতো, স্থূল অবশ্যই বড় হওয়ার কথা ছিল, আর সূক্ষ্মকোণের জন্য এটাও তো হবে না, সূক্ষ্মকোণের জন্য এটা আবার বড় দিয়ে রাখছে, মানে উল্টা দিয়ে রাখছে, তাহলে তো হবে না, ঠিক আছে। তাহলে ক নাম্বার হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে, এরপরে আমাদের হচ্ছে স্থূলকোণ বলেছে সি, তাহলে স্থূলকোণ যদি হয়ে থাকে তাহলে এই যে এটা স্থূলকোণ দেওয়া আছে এটা ঠিক আছে। সমকোণের জন্য অবশ্যই তোমার এটাই হয় যে তোমার অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আর হচ্ছে সূক্ষ্মকোণের জন্য এটাও কি হয় বলতো, সূক্ষ্ম হয়, তাহলে সেক্ষেত্রে ঘ নাম্বার হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এরপর দেখি 193 আমাদের কি বলেছে, দুইটি সদিশ ত্রিভুজের ক্ষেত্রে তোমার হচ্ছে
কি কি সমান হবে? অনুরূপ কোণগুলো সমান হবে, হ্যাঁ সদিশ ত্রিভুজের হচ্ছে অনুরূপ কোণগুলো সমান হয়। আর হচ্ছে কি হয় বলতো? অনুরূপ বাহুগুলোর সমানুপাতিক, হ্যাঁ তোমার একটা বাহু বাড়লে আরেকটা বাহু বাড়বে, একটা কমলে আরেকটা কমবে, এটা তো সমানুপাতিক, ঠিক আছে? কমলে আরেকটা কমবে, একটা বাড়লে আরেকটা বাড়বে, এরকম ভাবে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে সেটাকে বলে সমানুপাতিক। আর সর্বসমতা না, সদিশ কোণ মানেই সর্বসম এমন না, ঠিক আছে? তাহলে ক নাম্বার হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে, 1 ও 2। এরপরে আমাদের হচ্ছে এখানে যেটা বলেছে, আচ্ছা পরিকেন্দ্র হলে এটা অবশ্যই হবে 2:1 অনুপাতে। হ্যাঁ অবশ্যই 2:1 অনুপাতে, যে এ জি আর হচ্ছে এখানকার জিপি অবশ্যই 2:1 অনুপাতে বিভক্ত হয়। কারণ আমরা জানি মধ্যমাগুলো অবশ্যই ভরকেন্দ্রে, মানে ভরকেন্দ্র জিতে 2:1 অনুপাতে বিভক্ত হয়। আর হচ্ছে এখানে এটা আবার 3:1 বলছে, এপি না, এটা হবে না, ঠিক আছে? পুরোটা হিসাব করতে গেলে আমার কিন্তু এটা হচ্ছে না, ঠিক আছে? এটা কিন্তু আমাদের হবে না। এবং 3 নাম্বারটা আমাদের হবে অবশ্যই, কারণ হচ্ছে এই যে আমাদের যে ভরকেন্দ্র, পরিকেন্দ্র এবং লম্ববিন্দু একই তোমার হচ্ছে সরলরেখায় অবস্থিত, এই উপপাদ্যটা প্রমাণ করতে গেলে আমাদের প্রথমেই কিন্তু জানা লাগে এই যে এও ইজ টু কি বলতো 2SP। এখানে আবার একটু ট্রিক করে দিছে, এটা হচ্ছে হাফ করে দিছে, তার মানে এটা 2SP, যেমন 2টা এখানে ভাগ অবস্থায় আছে, এ পাশে আসলে কি গুণই হবে। ওকে, এটা থেকেই কিন্তু অঙ্কটা শুরু হয়। তাহলে সেক্ষেত্রে 1 ও 3 যেখানে আছে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, ওকে বন্ধুরা, 195 নম্বরে যেটা বলেছে বৃত্তের ক্ষেত্রে তোমার হচ্ছে পরিধি ও ব্যাসের অনুপাত ধ্রুবক সংখ্যা। হ্যাঁ পরিধি আর হচ্ছে ব্যাসের অনুপাতের অবশ্যই ধ্রুবক, মানে তোমার হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা হবে, ঠিক আছে? পরিধি আর হচ্ছে তোমার দেখো, পরিধি হচ্ছে তোমার 2πr, আর হচ্ছে ব্যাস হচ্ছে কত বলতো 2r, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে 2r না ব্যাস, তাহলে দেখো আর আর কাটা, এটা কাটা, তাহলে কত হয় বলতো পাই, ঠিক আছে? অনুপাত মানেই ভগ্নাংশ, এটা আমরা জানি। তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু এই পায়ের মান সবসময় ফিক্স, 3.1416, ঠিক আছে? এটা সবসময় ফিক্স থাকে। আচ্ছা, এরপর আমাদের বলেছে যে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজের পরিব্যাসার্ধের সমান না, না এটা হবে না, ঠিক আছে? আর 3 নম্বরটা এটা হবে যে বৃত্তের কোন চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক, অবশ্যই, ঠিক আছে? চাপ দ্বারা তোমার হচ্ছে উৎপন্ন, মানে চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ, তার মানে ধরো এই যে একটা চাপ, এটা হবে, দেখেই মনে যাচ্ছে। এই দেখো এই একটা চাপ, এই চাপটা ধরো হচ্ছে এই দেখো যেই কোণটা উৎপন্ন করছে, এটা কি অবশ্যই সমানুপাতিক হবে না এই চাপের সাথে? মানে চাপটা যদি আরেকটু বড় হইতো তাহলে অবশ্যই কি কোণটাও বড় হইতো না? চাপটা যদি একটু ছোট হইতো, কোণটাও, এই কোণটাও কি ছোট হয়ে যেত না? তার মানে কি, যেটা একটা বাড়লে যদি আরেকটা বাড়ে, আর আরেকটা কমলে যদি আরেকটা কমে যায়, তাহলে সেই ক্ষেত্রে এটাকে অবশ্যই কি বলে বলতো? সমানুপাতিক বলে। তার মানে এই যে গ নাম্বার হয়ে যাবে আমাদের উত্তর। আচ্ছা এরপরে দেখি তোমার হচ্ছে 196 নম্বরে বলেছে যে শুধু একটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে কি কি আঁকা যায়? সমবাহু ত্রিভুজ আঁকা যায়, অবশ্যই আঁকা যায়। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, বর্গ অঙ্কনও করা যায়, ঠিক আছে? কিন্তু আয়তক্ষেত্র অঙ্কন করা যায় না, কারণ আয়তক্ষেত্রের মানে তোমার হচ্ছে এই বিপরীত বাহুগুলো সমান, কিন্তু এই একটা বাহু জানলে তো আর হলো না, ঠিক আছে? তোমাকে আরেকটা বাহু কিন্তু জানতে হবে। তাহলে ক নাম্বার হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এরপরে বলছে ত্রিভুজের তথ্যগুলো লক্ষ্য করে ত্রিভুজের মধ্যমতয় ছেদবিন্দুর ভরকেন্দ্র বলে। হ্যাঁ, যেখানে মধ্যমাগুলো মিলিত হয় সেটাকেই বলে ভরকেন্দ্র। শুধুমাত্র ব্যাসার্ধ জানা থাকলে বৃত্ত অঙ্কন করা যায়, অবশ্যই ব্যাসার্ধ জানা থাকলে ওই যে ব্যাসার্ধ ধরেই তোমার হচ্ছে বৃত্তটা এভাবে মানে এঁকে দেওয়া যায়, আমরা জানি। তাহলে সেই ক্ষেত্রে 2 নম্বরটাও হবে। তবে সদিশকোণী ত্রিভুজ যে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, অবশ্যই সদিশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কি হয় বলতো? সমানুপাতিক হয়ে যায়, হ্যাঁ একে অপরের। যেমন হচ্ছে ধরো এইটা এবার ছোট্ট হলেও, ঠিক আছে, যদি কোণগুলো এক হয়ে যায় তাহলে সেটাকে সদিশকোণী ত্রিভুজ বলে, আর এদের বাহুর অনুপাতগুলো কি হয় বলতো? সমান হয়, ঘ নাম্বার। এরপর 198 আমাদের বলেছে হচ্ছে উপরের চিত্রে এ বি সি পরিকেন্দ্র যদি হয়ে থাকে, এ বি সি এর পরিকেন্দ্র হচ্ছে ও, ভরকেন্দ্র যদি জি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে এখানে হ্যাঁ এ জি ইজ টু তোমার হচ্ছে 2/3 ইন্টু এপি, এটা তো হয়। কেন হয়? আমরা হচ্ছে এই যে দেখো এর আগেও আমরা দেখছি, আরেকবার দেখি। ধর আমরা জানি যে তোমার হচ্ছে ভরকেন্দ্র যদি জি হয়, তাহলে এ জি ইজ টু তোমার হচ্ছে জিপি ইজ টু কত? 2:1, কারণ ভরকেন্দ্র সবসময় 2:1 অনুপাতে বিভক্ত হয়। তাহলে এ জি বাই জিপি ইজ টু লেখা যায় 2/1। তাহলে এখানে আমরা শুধুমাত্র হরের সাথে লবটা যোগ করে দিব, দুই পাশে হরের সাথে লব যোগ করে দিব। তাহলে এখানেও তোমার হচ্ছে 2/1 এর সাথে এখানে কি 2 হয়েছে, দেখো হরের সাথে লব যোগ হয়ে গেল। তাহলে এজি আর জিপি আর এজি যদি আসলে তুমি যোগ করো তাহলে কি পাবে? এপি পাবে। তাহলে এজি বাই হচ্ছে কি বলতো? এপি ইজ টু 2/3, ঠিক আছে? এরপরে তোমার হচ্ছে আড়াআড়ি গুণ করো, আড়াআড়ি গুণ করলে কি পাও?
যে তোমার হচ্ছে এজি এর সাথে হবে 3 আর 2AP, তাহলে এজি ইজ ইকুয়ালস টু কি হবে বলো তো, 3টা এখানে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে এই, ঠিক আছে, এটাই কিন্তু বলছে 1 নাম্বার। তাহলে 1 নাম্বারটা হবে, 2 নাম্বারটা হবে অবশ্যই 2:1 অনুপাতে, কারণ হচ্ছে বিজি জি কিউ এটাও মধ্যমা, ঠিক আছে, মধ্যমা যে একদম সরাসরি সোজাসুজি এটাই হবে তা না, এটাও হয়, তাহলে এটাও তোমার 2:1 অনুপাতে, এই পাশ থেকে হইলেও এটাও হয়তো 2:1 অনুপাতে। লম্ববিন্দু ও এবং হচ্ছে জি সমরেখা, অবশ্যই এটা প্রমাণই আছে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা তোমার হচ্ছে উপপাদ্য আমরা প্রমাণ করে দেখাই, লম্ববিন্দু পরিকেন্দ্র আর হচ্ছে জি মানে ভরকেন্দ্র হচ্ছে সমরেখ, মানে একই সরলরেখায় অবস্থিত, তাহলে ঘ নাম্বার হয়ে যাবে, 3টাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। পরে দেখি আমাদের কি বলেছে, আচ্ছা এখানে আমাদের বলেছে ও ইজ ইকুয়ালস টু 2SP, হ্যাঁ এটা হয়, অবশ্যই হয়, আমরা হচ্ছে এই যে প্রমাণটা, যে প্রমাণটার কথা বলতেছিলাম, এই প্রমাণে প্রথমেই আমরা জানি ও ইজ ইকুয়ালস টু 2SP হয়, ওকে। আচ্ছা এরপরে হচ্ছে এজিও ইজ ইকুয়ালস টু পিজিএস, এজিও, এই যে এজিও মানে হচ্ছে এটা তোমার হচ্ছে বিপরীত মানে বিপ্রতীপ কোণ, এই দেখো এরকম এরকম, ঠিক আছে, এরকম তো হয়, এই যে দেখো এইভাবে, ঠিক আছে, এইভাবে যদি আমরা চিন্তা করি যে এটাকে তোমার হচ্ছে সোজা দিয়ে বাঁকা দিই, আচ্ছা এটা বাঁকা দিই, মানে একদম সিমিলারলি যেভাবে আছে সেভাবেই একই, এইটা আর হচ্ছে এইটা, তাহলে এটা কি বিপ্রতীপ কোণ হয় না, খেয়াল করো তো, একটু বিপ্রতীপ কোণ হয় না, ঠিক আছে, এই যে এজিও আর হচ্ছে কি বলতো এই যে এসজিপি, তাহলে বিপরীত কোণগুলো কি হয়, বিপ্রতীপ কোণগুলো কি হয় বলতো, অবশ্যই সমান হয়, তাহলে এটা কিন্তু একে অপরের বিপ্রতীপ কোণ, পয়দির কি না, আচ্ছা হলো বিপ্রতীপ, বুঝো জানো তো বিপ্রতীপ কোণ কি। আচ্ছা এবার বলছে এবিসি ত্রিভুজের মধ্যমা এডি হলে অ্যাপোলোনিয়াসের সূত্র এটাই বলে, দেখে মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে, এটাই বলে, হ্যাঁ। আচ্ছা তাহলে এখানে ঘ নাম্বার হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এবার বলছে PQRA PQL, আচ্ছা আচ্ছা এগুলা মধ্যমা দিয়ে দিছে, ঠিক আছে, তাহলে এখানে তোমার হচ্ছে কি কি হতে পারে উত্তর, এটা তো হয় যে তোমার হচ্ছে 3B², এটাও হবে 1 নাম্বারটা হবে E² ইজ ইকুয়ালস টু 2C² প্লাস A² মাইনাস B² ডিভাইডেড বাই 4, তারপরে এটাও হয়, এটাও হয়, 3 নাম্বারটাও হয়, ঠিক আছে, তাহলে 1 2 3ই হয়ে যাবে কিন্তু আমাদের এখানে উত্তর, ওকে, এটা কিন্তু একদম বইয়ে সরাসরি এটাই কিন্তু দেওয়া আছে প্রমাণে, ঠিক আছে, তাহলে এই 3টাই কিন্তু আমাদের সঠিক হবে, ওকে। এরপরে আমাদের 201 নাম্বারে, বন্ধুরা 201-এ দেখি কি বলেছে শেষের দিকে, আচ্ছা এখানেও তোমার হচ্ছে সেম, দেখো এই সূত্রটা আমরা হচ্ছে এখানে শুধুমাত্র এটা হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট বোঝার মতন, তোমার হচ্ছে 201-এর এই যে এটা বলি, এই যে এটা, হ্যাঁ এটা আমরা হচ্ছে সরাসরি সূত্র হিসেবে এখানে হচ্ছে তোমার 1 নাম্বারটা হবে, ঠিক আছে, হ্যাঁ 1 নাম্বারটা, 1 আর হচ্ছে এখানে 1 নাম্বারটা হবে, কিন্তু 1 আর 3টা হবে, 1 আর 3 নাম্বারটা হবে মনে হয়, এই যে দেখো A², হ্যাঁ এটাও হবে, তোমার হচ্ছে পিথাগোরাসের যদি সূত্র প্রয়োগ করো এটাও কিন্তু হচ্ছে, ওকে, আর 1 নাম্বারটা তো হবেই, 2 নাম্বারটাও এখানে তোমার হচ্ছে ঠিকই হবে, কারণ হচ্ছে আমরা এটা থেকে জানি যে তোমার হচ্ছে বাহুগুলার যে বর্গের সাথে সেটা হলো তোমার মানে বাহুগুলা যে বর্গগুলো থাকবে সেই বাহুগুলার বর্গের সাথে গুণ হবে হচ্ছে 3, আর মধ্যমাগুলার বর্গের সাথে বর্গের সমষ্টির সাথে গুণ হয় হচ্ছে 4, ঠিক আছে, তাহলে এখানে আমাদের 1 2 3, তাহলে তিনোটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত সমাধান, ওকে। এরপরে দেখি 202 নম্বরে কি বলেছে, এখানে বলা হয়েছে তোমার হচ্ছে এটার অর্ধ পরিসীমা বলেছে 15 সেন্টিমিটার, আচ্ছা অর্ধ পরিসীমা মানে হচ্ছে 3 বাহুর যোগফল, সেটা থেকে তোমার হচ্ছে 2 দিয়ে ভাগ করা লাগবে, এবিসি ত্রিভুজের, আচ্ছা এবিসি এর কি কি জানি, এবি জানি হচ্ছে 12, আচ্ছা বিসি বলে দিয়েছে হচ্ছে 5, আর হচ্ছে এসি বলা আছে হচ্ছে তোমার 13, তাহলে প্রথমে এগুলোকে সবগুলোকে যোগ করলে কত হয়, তোমার হচ্ছে 17 30, ঠিক আছে 30ই তো হয়, দেখো 3 বাহুর যোগফল হচ্ছে 30, তাহলে পরিসীমা হচ্ছে কত বলতো 30, এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি কি বলতো অর্ধ পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমা 15 সেন্টিমিটার, ঠিক আছে, ক্ষেত্রফল কি হবে বলতো, তোমার হচ্ছে 30 সেন্টিমিটার, আচ্ছা ক্ষেত্রফল 30 সেন্টিমিটার স্কোয়ার, এটা হবে কিনা আমরা হচ্ছে এই যে দেখতে পারি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিয়ে, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে আমরা এখানে ধরতে পারি যে এখান থেকে 5, আর উচ্চতা হচ্ছে কত বলতো 12, তাহলে সেই ক্ষেত্রে এটা কাটাকাটি করলে 5 6 30, ঠিক আছে, তাহলে 30 সেন্টিমিটারই হয়, ঠিক আছে, তাহলে 30, তাহলে 2 নাম্বারটাও হবে, ওকে। এরপর দেখি 3 নাম্বারটা সাইন বি, আচ্ছা এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা বি কোণ, তাহলে সাইন বি আমরা জানি সাইন বি মানে হচ্ছে কি বলতো লম্ব বাই হচ্ছে কি বলতো অতিভুজ, ঠিক আছে, লম্ব বাই অতিভুজ, তাহলে এই কোণের অপোজিটটাকে বলে হচ্ছে লম্ব, ওকে, তাহলে সেই লম্বটা হচ্ছে কত সিডি, আর এটা হচ্ছে কি বলতো অতিভুজ হচ্ছে কত বলতো 5,
ঠিক আছে 5, তার মানে এখানে আর যাই হোক তোমার এটা তো মিললো না, তোমার হচ্ছে দেখো এখানে 12 13 অ্যাটলিস্ট এটা তো মিলে না। ভাই সিরিজ আমি জানতাম না, যে সিরিজ জানতাম না ভালো কথা, কোনো সমস্যা নেই, কিন্তু অতিভুজ তো 5 হবে না, কিন্তু অতিভুজ তো এখানে 13 দিয়ে রাখছে, তাহলে এটা হবে না 3 নাম্বারটা, তাহলে 1 ও 2 হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে 1 ও 2। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।